দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, আজকে তো 11 নম্বর ক্লাসই না? কেউ একজন আসছে। দু একদিন আসতেই থাকবে, পরে জয়েন করিয়ে নিচ্ছি। আচ্ছা, চলো। আচ্ছা, আগের দিনে তো হিট ক্যাপাসিটি নিয়ে কথাবার্তা হয়েছিল, যেটা ম্যাডাম পড়িয়েছিলেন। হ্যাঁ, তাহলে এই হিট ক্যাপাসিটি নিয়ে যে কথাবার্তা হয়েছিল, সেখানে যদি কারো কিছু ডাউটস থাকে তো বলে নাও, কোনো অসুবিধা যদি থেকে থাকে তো বলে নাও। কোনো কিছু আটকে আছে? সৌর্য, ওটা দেখে নিয়েছিলিস? কোনো অসুবিধা আছে? আচ্ছা, ঠিক আছে। আর কারো কিছু অসুবিধা আছে ফার্স্ট ইয়ার? আচ্ছা, চল তাহলে আমরা শুরু করি, যদি কারো কিছু অসুবিধা না থাকে। দিনের পড়া দিনে করে নেবে, কিন্তু যার যা ডাউটস থাকবে সঙ্গে সঙ্গে বলে নেবে, নাহলে অনেকটা এগিয়ে যাওয়ার পরে। হ্যাঁ, হ্যাঁ, বলো কিছু। হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ, না ওটা তো অনেক আগে পড়ানো হয়েছে, তাই তো? ওটা তো আগের ক্লাসের সঙ্গে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, ওটা আগের ক্লাসের সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়, ওটা অন্য একটা ক্লাসে বলে দেবো। হ্যাঁ, ঠিক আছে। এটা আর কি, মানে ওটা তো ধরো স্টেট প্রপার্টি, পার্ক প্রপার্টি, এই রিলেটেড যে কথাবার্তাগুলো, এইগুলো তো ধরো আরো 4-5টা ক্লাস আগে হয়ে গেছে। হ্যাঁ, আমি লাস্ট ক্লাসে যেটা ডাউট সেইটা একটুখানি বলে নাও আজকে। তারপরে আজকে যে জিনিসটা পড়ানোর টার্গেট আছে সেটা আমি একটু এগোই, তাহলে ওইগুলোকে নিয়ে যদি আমি কথাবার্তা বলি তাহলে আমি আর এগোতে পারবো না। হ্যাঁ, ওইগুলো আমাকে আরেকটা ক্লাস আমি তোমাদের বলে দেবো, যেগুলো মানে এতদিনের যে ডাউটস গুলো আছে সেই ডাউটস গুলো তখন আমি ক্লিয়ার করে দেবো আর কি। হ্যাঁ, ঠিক আছে তো? আচ্ছা, হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস টুডে। আর আজকে আমাদের মূলত যে আলোচনাটা হবে সেটা হচ্ছে অ্যাডায়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস। অ্যাডায়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস, এইটা নিয়ে আজকে আমাদের কিন্তু টোটাল আলোচনাটা হবে। কি একজন আসছে, ওকে জয়েন করিয়ে নি। কি আসছিল দেখছিলাম এখন, অভিরূপ। অ্যাডায়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস। আচ্ছা, অ্যাডায়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস নিয়ে যখন কথাবার্তা বলবো, আমি মূলত যে জিনিসগুলো কভার করতে চাইছি সেটা হচ্ছে যে এ ধরো ওয়ার্ক ইন অ্যাডায়াবেটিক প্রসেস, এইটাকে নিয়ে প্রথমে কথাবার্তা বলতে হবে। তারপরে হচ্ছে তোমার আইডিয়াল গ্যাসের জন্য মূলত অ্যাডাবেটিক রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে প্রেশার, ভলিউম এবং টেম্পারেচার, তাদের মধ্যে ইন্টার রিলেশন অ্যামং প্রেশার, ভলিউম, টেম্পারেচার ফর আইডিয়াল গ্যাস আন্ডার অ্যাডাবেটিক রিভার্সিবল প্রসেস, এইটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আচ্ছা, তারপর একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে যে তোমার এই অ্যাডাবেটস আর স্টিপার দেন আইসোথার্মস। এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম এইটা, এবং তার সঙ্গে রিলেটেড প্রবলেম, এবং এর সঙ্গে অনেকগুলো রিলেটেড প্রবলেমস আছে।
তার সঙ্গে রিলেটেড প্রবলেমস এটাকে নিয়ে আলোচনা করা, আর তার সঙ্গে অ্যাডায়াবেটিক কুলিং এই জিনিসটা কি আর কি সেটা একটুখানি দেখা, এবং অ্যাডায়াবেটিক কুলিং এর সঙ্গে তোমার জুল থমসন কুলিং এর যে কি তফাৎ আছে সেটাও এই কনটেক্সটে একটুখানি আলোচনার বিষয় হবে আমাদের, সেটাও আমাদের একটুখানি দেখতে হবে। অ্যাডায়াবেটিক কুলিং, জুল থমসন কুলিং আর কি, হ্যাঁ, তাদের মধ্যে যে কম্পারিজনের যে জায়গাটা আর কি, সেই জায়গাটাও কিন্তু একটুখানি কভার করে দেওয়া দরকার আছে। তাহলে এইগুলো হচ্ছে মূলত আজকে আমাদের যেটা পড়াশোনার বিষয়, এবং তারপরে যখন সময় থাকবে বেশ কিছু কিছু নিউমেরিক্যাল প্রবলেমস আমাদের তারপরে আলোচনা করতে হবে, নিউমেরিক্যাল প্রবলেমস এটাকে নিয়ে তারপর আমাদের আলোচনা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা শুরুটা করি এরকম একটা জায়গা থেকে। ধরো অ্যাডায়াবেটিক প্রসেস বলতে আমি কি বুঝছি সেটা প্রথমে বলা যাক। আচ্ছা, যখন আমরা প্রসেস নিয়ে কথাবার্তা বলেছিলাম সেখানে অ্যাডায়াবেটিক প্রসেস কাকে বলে আমি বলেছিলাম যে একটা পার্টিকুলার প্রসেস যেখানে কোনো হিট ইনভলভ হচ্ছে না বা হিটের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে প্রসেস ফর হুইচ কিউ ইকুয়াল টু জিরো, মানে হিটের কোনো চেঞ্জ হবে না যে প্রসেসের ক্ষেত্রে, সেটাই হচ্ছে তোমার অ্যাডায়াবেটিক প্রসেস। আচ্ছা, এবারে এখানে কতগুলো জিনিস দেখো, যে ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডিউ ইকুয়াল টু ডি কাট কিউ প্লাস ডি কাট ডব্লিউ। তো এবার যদি ফর অ্যাডায়াবেটিক প্রসেস হয় তাহলে ডি কাট কিউটা জিরো, ফর অ্যাডায়াবেটিক প্রসেস এই ডি কাট কিউটা জিরো হয়ে গেল, এটা দেন কি হবে, দেন ডিউটা হচ্ছে তোমার ডি কাট ডব্লিউর সাথে তোমার সমান হয়ে গেল, এটা। আচ্ছা, এই যে জায়গাটা তুমি পেলে ডিউ হচ্ছে ডি কাট ডব্লিউর সাথে সমান হচ্ছে, এইখান থেকে একটা কথা বলা যেতে পারে যে অ্যাডায়াবেটিক প্রসেস যদি হয় তাহলে ওয়ার্কের চেঞ্জ এবং ইন্টারনাল যে চেঞ্জ হচ্ছে মূলত সমান, এবং সেই জন্য এই পার্টিকুলার প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক একটা স্টেট প্রপার্টির মতো বিহেভ করবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ফর অ্যাডায়াবেটিক প্রসেস ওয়ার্ক বিহেভস অ্যাজ এ স্টেট প্রপার্টি। তাহলে অ্যাডায়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক কিন্তু একটা স্টেট প্রপার্টির মতো বিহেভ করে, অর্থাৎ এটা ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ অফ ট্রান্সফরমেশন, মানে তার মানে দাঁড়াচ্ছে ইট উইল বি, এমনিতে ওয়ার্ক কি হয়, ওয়ার্ক হচ্ছে পাথ প্রপার্টি, সেখানে ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট ফিক্স করে দিলেও অ্যাডায়াবেটিক প্রসেসে যখন ওয়ার্কটা তুমি মানে ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেটকে তুমি ফিক্স করে দাও তাহলে ওয়ার্কটা কিন্তু বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে বিভিন্ন হয়, কারণ ওয়ার্কটা একটা পাথ প্রপার্টি। কিন্তু অ্যাডায়াবেটিক প্রসেসের ক্ষেত্রে যেহেতু ওয়ার্কের চেঞ্জটা হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জের সঙ্গে সমান এবং ইন্টারনাল এনার্জি একটা স্টেট প্রপার্টি, কেন ওয়ার্কটাও একটা স্টেট প্রপার্টির মতো বিহেভ করে, সেই জন্য মানে ইট উইল বি, এই যে ওয়ার্কটা ইট উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ অফ ট্রান্সফরমেশন, it will be independent of path of independent of path of transformation। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে মাথায় রাখতে, ঠিক আছে? আচ্ছা, তো ভালো। আচ্ছা, এবারে দেখো তুমি যখন সে ওয়ার্ক ক্যালকুলেট করতে চাইবে, আচ্ছা এবারে তুমি দেখো এই একটু খেয়াল করে দেখো, এই যে ডি কাট ডব্লিউটা ডিউ এর সঙ্গে সমান। আচ্ছা, এবারে ডিউটাকে তুমি লিখতে পারো ডেল ইউ বাই ডেল টি at constant v dt plus del u by del v at constant t dv। তুমি জানো যে ইন্টারনাল এনার্জি as a function of temperature and volume, এবং ইউটা কিন্তু একটা স্টেট প্রপার্টি হয়, ডিউটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল, এক্সাক্ট ডিফারেন্সিয়াল হলে তুমি ডিউটাকে লিখতে পারো ডেল ইউ বাই ডেল টি at constant v dt plus del u by del v at constant t dv। আচ্ছা, এবারে এই যে ডেল ইউ বাই ডেল টি at constant v টা, এটাকে তুমি লিখতে পারো সিভি বা এন সিভি বার, এটা
বাই ডেফিনেশন আগের দিনই তোমাকে ডিফাইন করা হয়েছে ডেল ইউ বাই ডেল টি কনস্ট্যান্ট হচ্ছে সিভি বা এন সিভি বার। আচ্ছা, আর ডেল ইউ বাই ডেল ভি কনস্ট্যান্ট টি এই যে পার্টটা, এই পার্টটা তুমি অ্যাজ ইট ইজ যেমন আছে তুমি লিখতে পারো, হ্যাঁ, অথবা তুমি এটাকে পরে যদি কখনো দরকার পড়ে এটা তুমি থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট থেকে রিপ্লেস করে দিতে পারো। আমি এখন এটাকে রিপ্লেস কিছু করছি না, যেমন আছে এইরকম ভাবে ধরো তোমার লিখছি। আচ্ছা, এবারে যদি ফর আইডিয়াল গ্যাস হয়, ফর আইডিয়াল গ্যাস কি হয়, ডেল ইউ বাই ডেল ভি আর কনস্ট্যান্ট টি তোমার জিরো হয়। তুমি জানো যে জুলস যে এক্সপেরিমেন্ট করা হয়েছিল জুলস ল থেকে ডেল ইউ বাই ডেল ভি কনস্ট্যান্ট টি জিরো বা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি কি অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার। এই তখন কি হবে, তাহলে ফর আইডিয়াল গ্যাস এইটা তখন কি দাঁড়াবে, দেন ডিকার ডব্লিউটা তুমি লিখতে পারবে এন সিভি বার ডিটি, অথবা ওয়ার্ক যদি ক্যালকুলেট করো সেটা লিখতে পারবে তুমি এন সিভি বার ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। মানে ইনিশিয়াল টেম্পারেচার যদি টি ওয়ান হয়, ফাইনাল টেম্পারেচার যদি টি টু হয়, তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অ্যাডাবেটিক প্রসেসে ওয়ার্কটা তুমি লিখতে পারবে এইরকম, মানে এটা অ্যাডাবেটিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক, এবং অবশ্যই এটা আইডিয়াল গ্যাস। এই আইডিয়াল গ্যাস, ফর আইডিয়াল গ্যাস অ্যাডাবেটিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কটা তুমি লিখতে পারবে এন সিভি বার ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। এটা মানে এটাই চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এবং এটাই হচ্ছে মানে এটাই তোমার ডেল্টা ইউ এর সঙ্গে সমান হবে, মানে এটাই চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এবং এটা ওয়ার্কের সঙ্গে সমান হবে। তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ওয়ার্কটা হচ্ছে এন সিভি বাই টি টু মাইনাস টি ওয়ান। এই যে এক্সপ্রেশনটা এটা তুমি সবসময় ব্যবহার করতে পারবে। তোমার ইনিশিয়াল টেম্পারেচার টি ওয়ান, ফাইনাল টেম্পারেচার টি টু জানা থাকলে অ্যারোমেটিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে হচ্ছে এইটা। আচ্ছা, এবারে যদি নন আইডিয়াল গ্যাস হয়, মানে আইডিয়াল গ্যাস যদি না হয় আর কি, বা অন্য কোনো সাবস্টেন্স যদি হয় ফর নন আইডিয়াল গ্যাস, ওয়ার্কটা লিখতে হবে এইটা তো ঠিক আছে, এন সিভি বার টি টু মাইনাস টি ওয়ান প্লাস ইন্টিগ্রাল ভি ওয়ান থেকে ভি টু ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডিভি, এরকমভাবে তোমাকে লিখতে হবে। বা এখানে লিখতে পারি এন সিভি বার টি টু মাইনাস টি ওয়ান যেমন আছে আছে প্লাস এইটাকে তুমি চাইলে টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি। থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট থেকে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা এইটা হয় টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মাইনাস পি ইন্টু ডিভি। এবার তোমাকে এটাকে ইন্টিগ্রেট করতে হবে ভি ওয়ান থেকে ভি টু। আর এই যে জিনিসটা, এই জিনিসটা ক্যান বি অবটেন ফ্রম দ্য ইকুয়েশন অফ স্টেট, মানে কোন ইকুয়েশন অফ স্টেট তার মতো করে তার এক্সপ্রেশনটা আসবে, ক্যান বি অবটেন ফ্রম দ্য ইকুয়েশন অফ স্টেট। এইটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এটা জিরো। আচ্ছা, ধরো আমি যদি এরকম করি স্পেশাল কেসে, তাহলে আমি বললাম ফর ভ্যান ডার ওয়াল গ্যাস। ফর ভ্যান ডার ওয়াল গ্যাস তোমাদের নিশ্চয়ই মনে থাকবে ডেল ইউ বাই ডেল ভি আর কনস্ট্যান্ট টি রেখে এটাকে ইন্টারনাল প্রেশার বলা হয়, এটা এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার হয়। এটা ভ্যান ডার গ্যাসের ক্ষেত্রে আমি সেভারাল টাইমস করা হয়েছে, ডেল ইউ বাই ডেল ভি আর কনস্ট্যান্ট টিটা হচ্ছে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। তো এটা যদি এখানে তুমি বসিয়ে দাও তাহলে ওয়ার্কটা কত হবে, ওয়ার্কটা অ্যাডাবেটিক প্রসেস এবং ভ্যান ডার ওয়াল গ্যাসের যদি তুমি করো সেটা হচ্ছে এন সিভি বার টি টু মাইনাস টি ওয়ান প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ডিভি ইন্টিগ্রেশন ভি ওয়ান থেকে ভি টু। তাহলে কি দাঁড়াবে এটা এন সিভি বার টি টু মাইনাস টি ওয়ান মাইনাস এন স্কোয়ার এ ওয়ান বাই ভি টু মাইনাস ওয়ান ওভার ভি ওয়ান। এইটা তাহলে এইটা হচ্ছে যদি ভ্যান ডার ওয়াল গ্যাস হতো তাহলে তার ওয়ার্কটা হচ্ছে এইটা বেরোতো। তাহলে দেখো এই যে এন সিবি বা টি টু মাইনাস টি ওয়ান সেটা কিন্তু স্পেসিফিক্যালি আইডিয়াল গ্যাসের জন্য। আইডিয়াল গ্যাস ছাড়া অন্য রকমের গ্যাস যদি হয় তোমাকে কিন্তু এই একটা সেকেন্ড টার্ম থাকবে, সেকেন্ড টার্মটাকে লিখতে হবে। যেমন ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে ফর এক্সাম্পল ডেল ইউ বাই ডেল ভি কনস্ট্যান্ট কিন্তু জিরো নয়, সেটা তো ইন্টারনাল প্রেসার বলে, যেটা বেসিক্যালি এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। সেটাকে তোমাকে ইন্টিগ্রেট করতে হচ্ছে ওয়ান বাই ভি স্কোয়ার ইন্টিগ্রেশন করলে মাইনাস ওয়ান ওভার ভি হয়, সেখানে মাইনাসটা আগে তুমি করে দিয়েছো, করে লিমিটটাকে বসিয়ে দিচ্ছ, দিস উইল বি দ্য ওয়ার্ক। আর এখানে একটা কথা একটুখানি বলে নেওয়া হয়তো দরকার ছিল, সেটা হচ্ছে এই যে যখন তুমি এটাকে লিখছো দেখো মানে অ্যাজ ইফ কি টোটাল ওয়ার্কটা যখন ক্যালকুলেট করছো এন সিবি বারটাকে তুমি ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিয়েছো। মানে এখানে একটা কথা আছে যে হিয়ার উই হ্যাভ অ্যাজিউম দ্যাট that CV bar is independent of temperature
of temperature within the temperature range T1 to T2. মানে আমি তো এটাকে বেসিক্যালি কি ইন্টিগ্রেট করছি T1 থেকে T2, তো তাহলে এনসিবি বারটা ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিচ্ছি। মানে আমি ধরে নিচ্ছি T1 থেকে T2 এই টেম্পারেচার রিজিয়নের মধ্যে সিবি বারটা কিছু পাল্টাচ্ছে না। তাহলে দেখো, তাহলে আইডিয়াল গ্যাসের জন্য যদি হতো, আইডিয়াল গ্যাসের জন্য ওয়ার্কের এক্সপ্রেশনটা এন সিবি বা T2 মাইনাস T1, আর ভ্যান ডের গ্যাস যদি হয় তাহলে হচ্ছে এন সিবি বা T2 মাইনাস T1 মাইনাস এন স্কয়ার এ ইন্টু 1/T2 মাইনাস 1/V1। মানে আইডিয়াল গ্যাসটাই মূলত পড়ে, কিন্তু কখনো যদি ভ্যান ডের গ্যাস পড়ে তাহলে কিন্তু তুমি এইরকম ভাবে জিনিসটাকে করে ফেলতে পারছো। আচ্ছা, এবারে এইখান থেকে যে একটা জিনিস দেখো, ধরো আমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রেই আছি। ফর আইডিয়াল গ্যাস আন্ডার অ্যাডাবেটিক প্রসেস, ওয়ার্কটা হয়ে গেল কিসে, এন সিবি বা T2 মাইনাস T1, এই তো এটা। আর এবার তুমি এটাকে চাইলে লিখতে পারো এন সিবি বার, দেখো আইডিয়াল গ্যাস যেহেতু, তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে এটাকে তুমি লিখতে পারো P2 V2 বাই এনআর, মানে পিভি যেহেতু এনআরটি, তাহলে T2 কে লিখতে পারো P2 V2 বাই এনআর, মাইনাস এটাকে লিখতে পারো P1 V1 বাই এনআর, এইটা। তাহলে এনআর এনআর কেটে গেলে এটা দাঁড়াচ্ছে কি তোমার, তুমি দেখো এখানে হ্যাঁ, এটা হচ্ছে তোমার এন এন বাদ চলে গেল, তাহলে P2 V2 মাইনাস P1 V1 ডিভাইডেড বাই আর বাই সিবি ভাগ, এটা মানে এন এন বাদ চলে গেছে, তাহলে P2 V2 মাইনাস P1 V1 বাই আর বাই সিবি ভাগ। আর এবারে দেখো, যেহেতু তোমার সিপি বার মাইনাস সিবি বার সেটা হচ্ছে তোমার আর হয়, তা সিবি বার দিয়ে ভাগ করে দাও, তাহলে সিপি বার বাই সিবি বার মাইনাস ওয়ানটা হয়ে যাচ্ছে আর বাই সিবি বার, তার মানে গামা মাইনাস ওয়ানটা হয়ে যাচ্ছে আর বাই সিবি বার। তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো P2 V2 মাইনাস P1 V1 বাই গামা মাইনাস ওয়ান। এটাও কিন্তু আইডিয়াল গ্যাসের জন্য, সার্টেনলি আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাস আন্ডার অ্যাডাবেটিক প্রসেস তুমি ওয়ার্কটাকে এইরকম ভাবেও লিখতে পারো P2 V2 মাইনাস P1 V1 বাই গামা মাইনাস ওয়ান, এটা P2 V2 মাইনাস P1 V1 বাই গামা মাইনাস ওয়ান, এইরকম ভাবেও তুমি এটাকে লিখতে পারো। মানে আগে যেটা লিখেছিলাম সেটা হচ্ছে ইনিশিয়াল এবং ফাইনাল টেম্পারেচার জানলে তুমি এই ফর্মুলা ডিরেক্টলি বসাতে পারবে, আর তার বদলে যদি ইনিশিয়ালি প্রেসার ভলিউম এবং ফাইনালি প্রেসার ভলিউম জানা থাকে তাহলে তুমি অ্যাডাবেটিক প্রসেসের ক্ষেত্রে, এখানে কিন্তু রিভার্সেবল বা ইরিভার্সেবল কিছু উল্লেখ করা হয়নি, কিন্তু এটা মাথায় রাখবে। মানে কোথাও কিন্তু এখন আমি উল্লেখ করিনি যে এটা প্রসেসটা রিভার্সেবল বা প্রসেসটা ইরিভার্সেবল, এগুলো কোথাও আমি উল্লেখ করছি না, ঠিক আছে। জাস্ট আমার যেহেতু এটাকে স্টেট ফাংশনের মতো বিহেভ করছে, সেখানে ইনিশিয়ালি আর ফাইনালি এই দুটো স্টেট যদি জানা থাকে তাহলে আমি ওয়ার্কটাকে লিখতে পারছি, ঠিক আছে। তো দেখো ওয়ার্কটাকে এইরকম ভাবেও লেখা যায় P2 V2 মাইনাস P1 V1 বাই গামা মাইনাস ওয়ান, এরকম ভাবেও কিন্তু এটাকে লিখে ফেলতে পারা যায়। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, ধরো তুমি ইনিশিয়ালি কোন একটা জায়গা থেকে স্টার্ট করেছিলে, ধরো আমি একটা ইনিশিয়াল স্টেট ছিল P1 V1 T1, ধরো এটা ইনিশিয়াল স্টেট। আচ্ছা, এবারে আমি এইখান থেকে ফাইনালি ধরো P2 V2 T2 তে গেলাম, আর একবার হচ্ছে তোমার P2 V2 T2 প্রাইমে গেলাম, ধরো এইটা হচ্ছে তোমার অ্যাডাবেটিক রিভার্সেবল প্রসেসের থ্রু দিয়ে, এটা অ্যাডাবেটিক রিভার্সেবল এক্সপানশনের থ্রু দিয়ে ধরে নাও, আর এটা ধরে নাও অ্যাডাবেটিক ইরিভার্সেবল এক্সপানশনের থ্রু দিয়ে। মানে অ্যাডাবেটিক রিভার্সেবল এক্সপানশন করে ফাইনাল টেম্পারেচার T2 তে গিয়ে পৌঁছাচ্ছি, আর অ্যাডাবেটিক ইরিভার্সেবল এক্সপানশন করে ফাইনাল টেম্পারেচার T2 প্রাইমে গিয়ে পৌঁছাচ্ছি, তাহলে এই দুটো প্রসেস ধরো করছি। আর এবারে খেয়াল করো যে ওয়ার্কটা যখন অ্যাডাবেটিক রিভার্সেবল এক্সপানশন করছো সেটা কত হচ্ছে না এন সিবি বার ফাইনাল টেম্পারেচার T2 মাইনাস T1, এটা। আর
আচ্ছা, এবার এইটাকে তুমি লেখো এইরকম ভাবে। আচ্ছা, প্রথম কথা একটা জিনিস বলে নিই যে এই ওয়ার্কটা কিন্তু নেগেটিভ, কিন্তু এক্সপানশন ওয়ার্ক, সেখানে এটাকে মাইনাস এন সিবি বার টি ওয়ান মাইনাস টি টু লেখো এইটা। তাহলে তুমি যদি এইখান থেকে ওয়ার্ক ইন অ্যাডায়াবেটিক রিভার্সেবল এক্সপানশনের ম্যাগনিটিউডটা লেখো, তাহলে মাইনাসটা বাদ দিয়ে দাও, তাহলে সেটা হয়ে যাবে এন সিবি বার টি ওয়ান মাইনাস টি টু। আমি একটু পরে বলবো যে অ্যাডায়াবেটিক মানে এক্সপানশনের জন্য ওয়ার্কটা কিন্তু নেগেটিভ হয়, সেখানে ফাইনাল টেম্পারেচারটা কমে যাবে, অর্থাৎ কুলিং হবে, সেটা আমি পরে আসছি। মোদ্দা কথা হচ্ছে এক্সপানশন ওয়ার্কটা নেগেটিভ, তাহলে নেগেটিভ মানে হচ্ছে তুমি এখানে মাইনাসটাকে আলাদা করে দাও, মানে বাইরে এক্সপ্রেসিভ এখানে দেখতে পাওয়া যায় সেটা করো, তাহলে মাইনাস এন সিবি বাই টি ওয়ান মাইনাস টি টু। এবার যখন ম্যাগনিটিউড লিখছো তাহলে এন সিবি বাই টি ওয়ান মাইনাস টি টু করো। আর এবারে যদি ওয়ার্ক ইন অ্যাডায়াবেটিক ইরিভার্সেবল এক্সপানশন করো, তাহলে এটা এন সিবি বা টি টু প্রাইম মাইনাস টি ওয়ান, আর এটা মাইনাস এন সিবি বা টি ওয়ান মাইনাস টি টু হলো। তাহলে এবার এখান থেকে যে ম্যাগনিটিউড ওয়ার্ক ইন অ্যাডায়াবেটিক ইরিভার্সেবল এক্সপানশন যখন করছো, সেটা কত বেরোচ্ছে না এন সিবি বা টি ওয়ান মাইনাস টি টু হচ্ছে এইটা। আর এবারে দেখো আমরা জানি উই নো, তুমি জানো কি যে স্টার্টিং ফ্রম সেম ইনিশিয়াল যদি ফাইনাল স্টেটটা সমান হয়, তাহলে এক্স ফাংশনের জন্য তো রিভার্সেবল ওয়ার্কটা ম্যাক্সিমাম হয়। তাহলে এই যে কথাটা লিখছি যে রিভার্সেবল ওয়ার্ক, রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কের ম্যাগনিটিউডটা বেশি দেন দ্য ইরিভার্সেবল প্রসেস। হ্যাঁ বলো, হ্যাঁ এটা প্রাইম, হ্যাঁ ঠিক আছে এটা, হ্যাঁ ঠিক আছে, এটা প্রাইম হবে। হ্যাঁ, তাহলে এবারে আমরা জানি কি যে রিভার্সেবল ওয়ার্কটা হচ্ছে বেশি হয় সবসময়, তাহলে এইটা গ্রেটার দেন এটা। তাহলে এবার খেয়াল করো এন সিবি বার টি ওয়ান মাইনাস টি টু যদি গ্রেটার দেন এন সিবি বার টি ওয়ান মাইনাস টি টু প্রাইম হয়, এইটা মানে এটা যদি বেশি হয়, তার মানে পরিষ্কার এখানে টি টুটা লেস দেন টি টু প্রাইম হয়। তার মানে এটা খেয়াল করো যে এই যে পার্টিকুলার প্রসেসটা করা আছে সেম স্টেট থেকে শুরু করে তুমি অ্যাডায়াবেটিক রিভার্সেবল এক্সপানশন এবং অ্যাডায়াবেটিক ইরিভার্সেবল এক্সপানশন করে একটা ফাইনাল টেম্পারেচার টি টু এবং টি টু প্রাইমে গিয়ে পৌঁছেছো। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে টি টু প্রাইম, টি টুটা লেস দেন টি টু প্রাইম হবে, টি টুটা লেস দেন টি টু প্রাইম হবে, সেটা তুমি দেখতে পেলে যে টি টুটা লেস দেন টি টু প্রাইম হয়ে গেল। যে এনসিপি বার কেটে চলে যাবে, টি ওয়ান কেটে তাহলে মাইনাস টি টুটা কেটার দেন মাইনাস টি টু প্রাইম, তার মানে টি টুটা লেস দেন টি টু প্রাইম, এটা ঠিক আছে। তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা অবজারভেশন মাথায় রাখবে যে একই স্টেট থেকে শুরু করে তুমি অ্যাডায়াবেটিক রিভার্সেবল এক্সপানশন করছো, অ্যাডায়াবেটিক ইরিভার্সেবল এক্সপানশন করছো, দুজনের ক্ষেত্রে টেম্পারেচার কমবে। টেম্পারেচার বেশি কমবে কার ক্ষেত্রে না রিভার্সেবল এক্সপানশনের ক্ষেত্রে। আর এই সিচুয়েশনটাই যদি তুমি লেটস সে কম্প্রেশনের জন্য করো, মানে ধরো তুমি নেক্সট সিচুয়েশনটা হচ্ছে তুমি এই পি ওয়ান ভি ওয়ান টি ওয়ানে ছিলে, তুমি ধরো অ্যাডায়াবেটিক রিভার্সেবল কম্প্রেশন করে পি টু ভি টু টি টু দিকে পৌঁছালে, আর অ্যাডায়াবেটিক ইরিভার্সেবল কম্প্রেশন করে তুমি পি টু প্রাইম সরি ভি টু প্রাইম, আচ্ছা ঠিক আছে টি টু প্রাইমে গিয়ে পৌঁছালে, আগে তো প্রাইম প্রাইমে লিখেছিলাম তো। আচ্ছা এখানে এখানে এগুলো প্রাইম লিখে দাও, হ্যাঁ, কারণ শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ হবে, প্রেশার ভলিউমের কিছু চেঞ্জ হবে না সেটা সত্যি না। তাহলে এইটা, আর এবারে দেখো এবারে তুমি যখন ওয়ার্কটাকে ক্যালকুলেট করছো ফর অ্যাডায়াবেটিক রিভার্সেবল কম্প্রেশন, সেটা কত হবে এন সিবি বার টি টু মাইনাস টি ওয়ান, এটা কিন্তু পজিটিভ ম্যাগনিটিউড নেওয়ার দরকার নেই। আর ওয়ার্ক ইন অ্যাডায়াবেটিক ইরিভার্সেবল কম্প্রেশন যদি করো সেটা কত হবে এন সিবি বার টি টু প্রাইম মাইনাস টি ওয়ান, এইটা। এবার আমরা কি জানি যদি কম্প্রেশনের ক্ষেত্রে হয় তাহলে রিভার্সেবল ওয়ার্কটা মিনিমাম হয়, তাহলে এই ওয়ার্কটা মাস্ট বি লেস দেন ওয়ার্ক ইন অ্যাডায়াবেটিক ইরিভার্সেবল কম্প্রেশন, এইটা। তার মানে কি হবে এন সিবি বার টি টু মাইনাস টি ওয়ান লেস দেন এন সিবি বার টি টু প্রাইম মাইনাস টি ওয়ান, মানে আবার দেখো তুমি পেলে টি টু লেস দেন টি টু প্রাইম, এটা। তার মানে এক্সপানশন কম্প্রেশন যাই হোক না কেন প্রত্যেক ক্ষেত্রে একই ইনিশিয়াল স্টেপ থেকে শুরু করে যদি রিভার্সেবলি ফাইনাল টেম্পারেচারে যেটা পৌঁছাবে তুমি সেটা সবসময় কম হবে,
এটা মাথায় রাখবে, সেটা এক্সপানশনের জন্য কম হবে, T2 টা লেস দ্যান T2 প্রাইম, আর কম্প্রেশনের জন্য কিন্তু T2 টা লেস দ্যান T2 প্রাইম হবে। এটা তুমি মাথায় রাখবে। ঠিক আছে, বুঝতে পারলে এই অঙ্কটা? ঠিক আছে তো, এই অঙ্কটা কোনো অসুবিধা নেই তো? প্রত্যেকে বলো। ঠিক আছে, আচ্ছা এবারে অ্যাডাবেটিক কুলিং এর জায়গাটা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যাডাবেটিক কুলিং এর জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, ধরো আইডিয়াল গ্যাসটি আমি নিচ্ছি, আইডিয়াল গ্যাস। তো ওয়ার্ক ইন অ্যাডাবেটিক প্রসেস তুমি কি লিখতে পারছো? এন সিবি বার T2 মাইনাস T1। আচ্ছা এবারে যদি এক্সপানশন হয়, ফর এক্সপানশন ওয়ার্কটা কি হবে? নেগেটিভ হবে, লেস দ্যান 0 হবে। তার মানে এন সিবি বার T2 মাইনাস T1 লেস দ্যান 0, অর্থাৎ T2 টা লেস দ্যান T1। তার মানে কি হচ্ছে? ফাইনাল টেম্পারেচারটা ইনিশিয়াল টেম্পারেচার থেকে কম হচ্ছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ফাইনাল টেম্পারেচার ইজ লেস দ্যান ইনিশিয়াল টেম্পারেচার, হেন্স দেয়ার উইল বি কুলিং, এবং সেই জন্য কি হচ্ছে? তোমার কুলিং হচ্ছে। এটা দিস ইজ দ্য অ্যাডাবেটিক কুলিং। এই যে কনসেপ্টটাকে বলা হচ্ছে তোমার অ্যাডাবেটিক কুলিং। ঠিক আছে, এটা তাহলে অ্যাডাবেটিক প্রসেসে একটা আইডিয়াল গ্যাস যদি এক্সপানশন হয়, তাহলে ওয়ার্কটা যেহেতু নেগেটিভ হবে, সেখানে ফাইনাল টেম্পারেচারটা কমতে হবে, সেখানে এটা হচ্ছে তোমার অ্যাডাবেটিক কুলিং বলা হচ্ছে। আবার উল্টো দিকে যদি এরকম হতো যে ফর কম্প্রেশন ওয়ার্কটা যদি এন সিভি বার T2 মাইনাস T1 এটা গ্রেটার দ্যান 0 হবে, তার মানে এখান থেকে পরিষ্কার T2 টা গ্রেটার দ্যান T1 হবে। তার মানে ফাইনাল টেম্পারেচারটা বেড়ে গেল, তার ইনিশিয়াল টেম্পারেচার, ফাইনাল টেম্পারেচার is greater than initial temperature, hence there will be heating. এটা বেসিক্যালি অ্যাডাবেটিক হিটিং। মানে অ্যাডাবেটিক প্রসেসে আইডিয়াল গ্যাস ইভেন নিয়েছো, অ্যাডাবেটিক প্রসেসে এক্সপানশন করলে কুলিং হয়, আর কম্প্রেশন করলে হচ্ছে তোমার হিটিং হয়। এখন এক্সপানশনটা লিখে দিই। আচ্ছা এটা তুমি ডেইলি লাইফে দেখতে পাবে। ধরো যখন সাইকেলের চাকা তোমার বাস্ট করে, হ্যাঁ, বা টিউব বাস্ট করছে ধরো, বা তুমি ধরো এলপিজি গ্যাস তোমার কাছে আছে, সেই গ্যাসটা যখন তুমি জাস্ট মুখটা জাস্ট খুলে দিলে, সেখানে হাত দেখে দেখবে তোমার ঠান্ডা লাগবে, আর তখন গ্যাসটা এক্সপানশন হচ্ছে বলে তোমার ঠান্ডা হচ্ছে। আবার উল্টো দিকে যখন তুমি মানে একটা সাইকেলের চাকায় পাম্প দাও, বা তুমি ধরো একটা ফুটবলে পাম্প দাও, দেখবে সেই জায়গাটা গরম হয়ে যাচ্ছে, কারণ তখন তোমার কম্প্রেশন হচ্ছে। তাহলে যেহেতু খুব ফাস্ট প্রসেস, সেখানে প্রসেসটা মোরাললেস অ্যাডাবেটিক। ফাস্ট প্রসেস মানে অ্যাডাবেটিক হয়, মানে আইসোথার্মাল প্রসেস কিন্তু অনেক স্লো হতে হবে, নাহলে তোমার এই হিটটাকে ডিসিপেট করবে না, সেখানে লোকালি হিটিং বা কুলিং হয়েই যাবে আর কি। এটাকে তোমার বন্ধ করতে হবে। তাহলে তোমার যখন এক্সপানশন হবে, সরি অ্যাডাবেটিক প্রসেস মানে হচ্ছে বেশ ফাস্ট প্রসেসগুলো হচ্ছে অ্যাডাবেটিক প্রসেস। তাহলে ফাস্টলি যদি খুব তাড়াতাড়ি করে তুমি যখন একটা টাকা পাংচার হলো বা ইত্যাদি করো, তুমি দেখবে জায়গা ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ তখন অ্যাডাবেটিক্যালি এক্সপানশন হচ্ছে। আর যখন তুমি হাওয়া দিচ্ছ কোনো একটা সাইকেলের চাকাতে বা ফুটবলে, তখন তোমার কম্প্রেশন হচ্ছে, তখন দেখবে তোমার হিটিং হচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা চলো, তাহলে এবারে দেখো যেটা কথা, যে তোমার মানে অ্যাডাবেটিক হিটিং এবং অ্যাডাবেটিক কুলিংটা, সেটা ইভেন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রেই ক্ষেত্রে হতে পারে আর কি। আর এবারে আমরা মানে আচ্ছা, তাহলে দেখো যেটা কথা হচ্ছে যে অ্যাডাবেটিক প্রসেসে তোমার নিয়ে ওয়ার্ক নিয়ে আমি কিছু কথাবার্তা বললাম, এবং তার উপরে বেশ করে এইটা একটুখানি বলে নেওয়া দরকার। আচ্ছা একটা জিনিস বলে নিই, দেখো জিনিসটা কেটা হচ্ছে যে তুমি
একই জায়গা থেকে শুরু করেছিলে, এই যে P1 V1 T1 থেকে শুরু করলে। আর এবার যখন এক্সপানশন হচ্ছে, এক্সপানশন হলে কি হবে না, এক্সপানশন হলে হচ্ছে টেম্পারেচারটা কমবে, যেটা আমি এখানে দেখালাম। এক্সপানশন হলে হচ্ছে টেম্পারেচারটা কমবে। আচ্ছা, এবার টেম্পারেচারটা কমছে বলেই তো ওয়ার্কটা ইনভলভ হচ্ছে, কারণ ওয়ার্কটা হচ্ছে এনসিবি বা T2 মাইনাস T1। তা টেম্পারেচার কমছে বলেই হচ্ছে ওয়ার্কটা তোমার নেগেটিভ হচ্ছে। তাহলে এক্সপানশনের জন্য টেম্পারেচার কমছে, সেখানে ওয়ার্কটা নেগেটিভ হচ্ছে। আচ্ছা, এবারে তোমার যদি রিভার্সিবল প্রসেস হয় এবং ইরিভার্সিবল প্রসেস হয়, এক্সপানশনের জন্য রিভার্সিবল ওয়ার্কের ম্যাগনিটিউডটা হচ্ছে ম্যাক্সিমাম। তা রিভার্সিবল ওয়ার্কের ম্যাগনিটিউডে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে, সেখানে তোমার কি হতে হচ্ছে যে টেম্পারেচারটা বেশি ডিক্রিজ হতে হচ্ছে। মানে এটা হচ্ছে, ধরো তুমি যখন আসছো, তোমার এখানে কি হচ্ছে না, এটা মানে টেম্পারেচারটা লেসছে। আমি এইভাবে যদি বলি জিনিসটাকে, ধরো 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি এইভাবেই করছি। ধরো P1 থেকে তুমি শুরু করলে। আচ্ছা, এটা মুখেই বলে দিই, আর এ করে আর লিখে লাভ নেই, কারণ ছবি টবিগুলো পরে আবার দেখ। আমি কি বলছি একটু ভালো করে শোনার চেষ্টা করো। ধরো এক্সপানশনের জন্য ওয়ার্কটা নেগেটিভ হয়। কেন ওয়ার্কটা নেগেটিভ হয়? কারণ টেম্পারেচারটা কমে বলে। ধরো আমি 400 কেলভিন থেকে স্টার্ট করলাম, এক্সপানশন হচ্ছে। আচ্ছা, এবারে আমি যদি রিভার্সিবল এক্সপানশন করি এবং ইরিভার্সিবল এক্সপানশন করি, রিভার্সিবল এক্সপানশনে ওয়ার্কের ম্যাগনিটিউডটা বেশি হবে। তাহলে ওয়ার্কের ম্যাগনিটিউড যদি বেশি হয়, তাহলে টেম্পারেচার ডিফারেন্সটা বেশি হতে হবে। তা টেম্পারেচার ডিফারেন্স বেশি হওয়া মানে কত? কিন্তু 400 কেলভিন থেকে স্টার্ট করে তুমি হয়তো 200 কেলভিন পর্যন্ত ধরো পৌঁছাবে। ওটাই যদি অ্যাডাবেটিক ইরিভার্সিবল প্রসেসে তুমি যাও, ঠিক আছে, ওয়ার্কটা নেগেটিভ হবে, কিন্তু ওয়ার্কের ম্যাগনিটিউডটা তখন তো অতটা বেশি নয়। অতটা বেশি যদি না হয়, তো টেম্পারেচার ডিক্রিজটাও কম হবে। 400 থেকে তুমি 300 কেলভিনে গিয়ে পৌঁছাবে। তার মানে তুমি 400 কেলভিন থেকে স্টার্ট করেছিলে, অ্যাডাবেটিক রিভার্সিবল এক্সপানশন করলে তোমাকে 200 কেলভিনে যেতে হবে। অ্যাডাবেটিক ইরিভার্সিবল এক্সপানশন করলে তোমাকে 300 কেলভিনে আসতে হবে। দেখো পরিষ্কারটা, 200 কেলভিন ইজ লেস দ্যান 300 কেলভিন। আর এবারে যদি তুমি কম্প্রেশন করো, ধরো তুমি লেসছে এখন 400 কেলভিন থেকে স্টার্ট করেছো, কম্প্রেশন করলে টেম্পারেচারটা বাড়ে। আচ্ছা, এবারে তুমি জানো যে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে, কম্প্রেশনের ক্ষেত্রে ইরিভার্সিবল হলে ওয়ার্কটা বেশি হয়, আর রিভার্সিবল হলে ওয়ার্কটা একটু কম হয়। তাহলে ইরিভার্সিবিলিটি হয়তো 400 থেকে তুমি 600 কেলভিনে পৌঁছে গেলে, রিভার্সিবিলিটি গেলে তুমি 500 কেলভিনে গিয়ে পৌঁছাবে। তাহলে 500টা 600 থেকে কম। তা যখন এক্সপানশন হচ্ছিল, 200টা 300 থেকে কম বলে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচারটা মিনিমাম ছিল। আবার যখন কম্প্রেশন হচ্ছে, যখন ওয়ার্কটা ফর দ্য রিভার্সিবল প্রসেস যেহেতু মিনিমাম হচ্ছে, সেখানে একটা 400 থেকে 500 উঠলো, অর্থাৎ ইরিভার্সিবল ওটা 600 উঠতো। মানে ওখানেও তুমি দেখতে পাচ্ছ যে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ফাইনাল টেম্পারেচারটা হচ্ছে কম। তাহলে যে এক্সপানশন বা কম্প্রেশন দুজনের ক্ষেত্রেই হচ্ছে রিভার্সিবল প্রসেস, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কিন্তু ফাইনাল টেম্পারেচারটা লোয়ার হবে দ্যান দ্য ইরিভার্সিবল এক্সপানশন আর কম্প্রেশন। যেটা ম্যাথামেটিক্যালি পেয়েছি, তার অরিজিনটা কি আমি এখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, তাহলে এই এখন পর্যন্ত যা বলেছি, এখানে কারো কি কিছু অসুবিধা আছে? কোনো প্রবলেম আছে কি? ঠিক আছে তো? হ্যাঁ, বলো। হ্যাঁ, এই দেখো, ধরো একটা 400 কেলভিন থেকে স্টার্ট করেছি, স্টার্টিং টেম্পারেচার 400 কেলভিন। এবারে তুমি অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন করলে, টেম্পারেচারটা কমতে হবে। অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন করলে ওয়ার্কটা যেহেতু নেগেটিভ, তবে টেম্পারেচারটা কমবে। টেম্পারেচারটা কমে ধরো তোমার 200 কেলভিনে গিয়ে পৌঁছালো। আর এটাই যখন তুমি অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবল এক্সপানশনে করলে, তোমার এটা ধরে নাও তোমার 300 কেলভিনে পৌঁছাচ্ছে। কারণটা কি? কারণটা দেখো, যে যখন তুমি ওয়ার্কটাকে ক্যালকুলেট করছো, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশনের ক্ষেত্রে এইটা, এই ওয়ার্কের ম্যাগনিটিউডটা তো গ্রেটার দ্যান ফর অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবল এক্সপানশন। তাহলে এবারে এইটা কি হয়, এটা এনসিবি বা T1 ইনিশিয়াল টেম্পারেচার কিন্তু T1 আর ফাইনাল টেম্পারেচার T2 হয়, এনসিবি বা T1 মাইনাস T2 এর ম্যাগনিটিউডটা এটা গ্রেটার দ্যান হতে হবে কত? এনসিবি বা T1 মাইনাস T2 প্রাইম এটা। তাহলে এবার খেয়াল করে দেখো, তাহলে T1 মাইনাস T2 টা মাস্ট বি গ্রেটার দ্যান T1 মাইনাস T2 প্রাইম। এবার আমি 400 কেলভিন থেকে স্টার্ট করেছি, এটা 400 কেলভিন, এটা হচ্ছে তোমার 400 কেলভিন, 400 কেলভিন, 400 কেলভিন।
এবার ডিফারেন্সটা যদি বেশি হতে হয় তাহলে কি হচ্ছে, এইটা যেটা সরি ডিফারেন্সটা যদি বেশি হতে হয় তাহলে এইটা যদি তোমার 200 কেলভিনে যায় আর এটা যদি তোমার 300 কেলভিনে যায়, তাহলে এই ডিফারেন্সটা আর এই ডিফারেন্সটার মধ্যে কি হচ্ছে, এই ডিফারেন্সটা সাডেনলি বেশি হচ্ছে। তার মানে তুমি কি দেখতে পাচ্ছ, দেখো 200 কেলভিন তো 300 কেলভিন থেকে নিচে, তার মানে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কটা হচ্ছে তোমার কম, রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ফাইনাল টেম্পারেচারটা কিন্তু তোমার কম হচ্ছে। আর এটাই যদি তুমি আবার এই 400 কেলভিন থেকে স্টার্ট করে যদি ধরো তুমি অ্যাডিয়াবেটিক রিভার্সেবল কম্প্রেশনে গেলে, সেটা হয়তো তুমি 500 কেলভিনে পৌঁছালে, অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল কম্প্রেশন করে ধরো তুমি 600 কেলভিনে পৌঁছালে। এবারে কি হচ্ছে, ওয়ার্কটা যখন তুমি ক্যালকুলেট করছো অ্যাডিয়াবেটিক রিভার্সেবল কম্প্রেশন, সেই ওয়ার্কটা লেস দ্যান হয় ওয়ার্ক ইন অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল কম্প্রেশন, মানে কম্প্রেশনের ক্ষেত্রে রিভার্সেবল ওয়ার্ক মিনিমাম আর এক্সপানশনের যে রিভার্সেবল ওয়ার্ক হচ্ছে ম্যাক্সিমাম। এটা কত হবে তাহলে, এন সিবি বার, এইটা হচ্ছে ফাইনাল টেম্পারেচার টি টু, ইনিশিয়াল টেম্পারেচার টি ওয়ান, এইটা মাস্ট বি লেস দ্যান এন সিবি বার টি টু প্রাইম মাইনাস টি ওয়ান। তার মানে এটা দাঁড়াচ্ছে টি টু মাইনাস টি ওয়ানটা মাস্ট বি লেস দ্যান টি টু প্রাইম মাইনাস টি ওয়ান। এবার আমি বলেছিলাম দেখো এইটা হচ্ছে তোমার 400 কেলভিন, এটা হচ্ছে 400 কেলভিন, তাহলে এইটা যদি তোমার 600 কেলভিন হয় তাহলে এই ডিফারেন্সটা বেশি হচ্ছে, আর এটা তোমার 500 কেলভিন আমি বলছি এটা। দেখো আবার সেই টি টুটা কিন্তু টি টু প্রাইমের থেকে কম, তাহলে এক্সপানশনের জন্য টেম্পারেচারটা কমছে, রিভার্সেবল এক্সপানশনের টেম্পারেচারটা বেশি কমবে, আর কম্প্রেশনের ক্ষেত্রে টেম্পারেচারটা বাড়ছে, রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচারটা কম বাড়বে। ঠিক আছে, এটাকে মাথায় রাখবে, আর কিছু। ঠিক আছে, এই যে ব্যাপার। এখন পরিষ্কার তো? আচ্ছা, আর এবার আমি চলে আসছি তোমার অ্যাডিয়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস। ধরো তুমি শুরুটা কি করছো এইরকম ভাবে, ফ্রম ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স du equal to d cut q প্লাস d cut w। ঠিক আছে, এটা ফর অ্যাডিয়াবেটিক প্রসেস d cut q equal to 0, হেন্স তুমি লিখতে পারছো du equal to d cut w। আচ্ছা, আর এবারে ফর reversible process when only PV type work is involved, we can write du equal to minus PdV। দেখো এমনিতে ওয়ার্কটা লিখতে হয় কি মাইনাস পি এক্সটার্নাল ডিভি, আর রিভার্সেবল প্রসেস হলে পি এক্সটার্নাল ইকুয়াল টু পি ইন্টারনাল হয়ে যায়, সেখানে ডিউটা লিখতে পারছো মাইনাস পিডিভি এইটা। আচ্ছা, এবারে ধরো তুমি যদি ফর, আচ্ছা এইটা হলো। আচ্ছা, এবারে ফর আইডিয়াল গ্যাস করো, ফর আইডিয়াল গ্যাস ডিউটাকে লিখতে পারো কি এন সিবি বার ডিটি, কারণ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি ইজ অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার, সেখানে ডিউটাকে তুমি জাস্ট সিম্পলি এন সিবি বার ডিটি লিখে দিতে পারছো, আর পিটাকে লিখে দাও মাইনাস এনআরটি বাই ভি ইন্টু ডিভি, পিটাকে মাইনাস মানে এনআরটি বাই ভি ইন্টু ডিভি এইভাবে লিখতে পারো। তাহলে এন এন তোমার কেটে চলে গেল, তাহলে এটাকে তুমি এক কাজ করো, এটাকে লেখো তোমার এই ধরো এদিকে ডিটি বাই টি হলো, আর এদিকে হচ্ছে তোমার
মাইনাস আর বাই সিভি বার ইন্টু ডিভি বাই ভি হলো এটা, মানে এন এর বাদ চলে গেছে, ডিটি বাই টি হলো, আর এদিকে চলে গেলে মাইনাস আর বাই সিভি বার ডিভি বাই ভি হলো। এবার তুমি এটাকে ইন্টিগ্রেট করছো। ধরে নাও যখন টেম্পারেচার T1 থেকে T2 যাচ্ছে তখন ভলিউমটা V1 থেকে V2 যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে কত, ln T2 বাই T1 ইকুয়াল টু মাইনাস আর বাই সিভি বার ln V2 বাই V1। আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করো, এইটা যখন করছি তুমি ধরে নিচ্ছ কিন্তু সে সিভি বারটা, মানে প্রথমে একটা কাজ করতে পারি, 1 মিনিট তুমি এইটাকে না, 1 মিনিট এইখানে 8টা যেমন আছে আছে, এইখানে তুমি সিভি বারটা প্রথমবারে লেখো, পরের বার সিভি বারটা আমি এখানে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা এইটা করার সময় খেয়াল করো, ইন্টিগ্রেশন করার সময় সিভি বারটা ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিচ্ছ, মানে উই হ্যাভ অ্যাজিউম দ্যাট সিভি বার ইজ independent of temperature within the temperature range T1 to T2। ওইখান থেকে আমি ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিতে পেরেছি। তো ভালো, তাহলে এবারে দেখো তাহলে কি হলো, এটা ln T2 বাই T1 এটাকে তুমি লিখতে পারছো ln, এটাকে V1 বাই V2, মানে এটাকে মাইনাস ছিল তো, ln V2 বাই V1 কে মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে ln V1 বাই V2 করে দিলে, তার পাওয়ার হচ্ছে আর বাই সিভি বার করে দিলে। কি দাঁড়াচ্ছে এখানে, ln বাদ দিয়ে দাও, তা T2 বাই T1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে V1 বাই V2 ইন্টু আর বাই সিভি বার, তার মানে T1 V1 টু দি পাওয়ার আর বাই সিভি বার, এটা হয়ে যাচ্ছে T2 V2 টু দি পাওয়ার আর বাই সিভি বার, তার মানে এখান থেকে হয়ে যাচ্ছে T V টু দি পাওয়ার আর বাই সিভি বার, এইটা হয়ে যাচ্ছে তোমার কনস্ট্যান্ট। এইটা তাহলে টি ভি টু দি পাওয়ার আর বাই সিভি বার ইকুয়াল টু কনস্ট্যান্ট। আবার আর বাই সিভি বারটা কি, এগেন যেহেতু সিপি বার মাইনাস সিভি বার, এটা তোমার আর হয়ে যাচ্ছে, তাহলে সিভি বার দিয়ে ভাগ করলে সিপি বার বাই সিভি বার মাইনাস 1টা, এটা হয়ে যাচ্ছে আর বাই সিভি বার, বা গামা মাইনাস 1টা হয়ে যাচ্ছে আর বাই সিভি বার। সেখানে তুমি এটাকে লিখতে পারছো হেন্স টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার কনস্ট্যান্ট। মানে এটাই পপুলার ফর্ম, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তোমার আইডিয়াল গ্যাসের জন্য। এটা ঠিক আছে, তাহলে এটাকে মাথায় রাখবে, এটা কার পরে কোনটা করলাম, এইটা কিন্তু এইখানে দাগটা একটা দিয়ে রাখি। মানে প্রথমে এটা হয়েছে, তারপরে এই পার্টটা লিখে, তাহলে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর যদি গামা ফর্মে তুমি না লেখো তাহলে টি ভি টু দি পাওয়ার আর বাই সিভি বার ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এইটাকে তো বেরোলো, দেখো মানে এখানে এটাকে করার সময় তোমার কি কি কাজে লাগিয়েছি দেখো, এটা যে অ্যাডাবেটিক প্রসেসের জন্য দেখিয়েছি, রিভার্সেবল প্রসেস বলেছি, এবং আইডিয়াল গ্যাস করেছি। তাহলে আইডিয়াল গ্যাস আমরা অ্যাডাবেটিক রিভার্সেবল প্রসেস, তার জন্য টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা দেখো টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এবারে কি হচ্ছে না, যেহেতু আইডিয়াল গ্যাস, ফর আইডিয়াল গ্যাস পিভি তো এনআরটি, তাহলে তুমি এখান থেকে চাইলে টিটাকে পিভি বাই এনার্জি রিপ্লেস করে দাও, টিটাকে পিভি বাই এনার্জি রিপ্লেস করে দাও। তাহলে দেন কি হচ্ছে দেখো, এই যে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 যেটা তোমার কনস্ট্যান্ট ছিল, কেটা ধরে নাও তোমার কনস্ট্যান্ট, এবার টি এর জায়গায় পিভি বাই এনআর বসাও, এন্ড ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটা তোমার কে হয়ে গেল। তাহলে পি ভি টু দি পাওয়ার গামা যদি করো, তাহলে এন আর ইন্টু কে হয়ে যাচ্ছে, সেখান থেকে পি ভি টু দি পাওয়ার গামাটা তোমার বেসিক্যালি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ফর ক্লোজ সিস্টেম, ফর ক্লোজ সিস্টেম এটা। আচ্ছা এখানে যেমন এই টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 এ তুমি লিখলে,
অথবা তুমি এটাকে এইরকম ভাবে লিখতে পারো, এখানে খেয়াল করে দেখো, এই যে গামা মাইনাস ওয়ান যেহেতু আর বাই সিবি বার, তুমি চাইলে গামাটাকে আর বাই সিবি বার প্লাস ওয়ান হিসেবেও লিখতে পারো, মানে অর পি ভি টু দি পাওয়ার আর বাই সিবি বার প্লাস ওয়ান, এইটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এইভাবে লিখতে পারো। মানে গামা ফর্মে লিখলে ওরকম, গামা ফর্মে না লিখলে হচ্ছে এরকম দেখতে হবে। এটা 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 হলো তাহলে এটা যেটা হলো, এটা হচ্ছে প্রেসার ভলিউম রিলেশনটা হলো ফর অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস। আচ্ছা এগেন দেখো, এগেন তোমার ভিটাকে লিখতে পারো তুমি এনআরটি বাই পি দিয়ে লিখতে পারো, মানে আইডিয়াল গ্যাসের জন্য ভিটা হচ্ছে এনআরটি বাই পি। তাহলে দেন কি হবে, এই যে দেন কি হবে, এই যে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ানটা তোমার কনস্ট্যান্ট ছিল, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ানটা তোমার একটা কনস্ট্যান্ট ছিল, যে কেটা হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট। এবারে তুমি কি করে, টি আছে, ভি এর জায়গায় বসিয়ে দাও এনআরটি বাই পি, তার পাওয়ার হচ্ছে গামা মাইনাস ওয়ান, সেটা তোমার কনস্ট্যান্ট। তাই এটা কত হচ্ছে, টি টু দি পাওয়ার গামা হচ্ছে পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা হচ্ছে এইটা, সেইটা হচ্ছে তোমার একবারে কনস্ট্যান্ট লিখে দিচ্ছি, এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কারণ বাকি ক্লোজ সিস্টেমের জন্য দেখো বাকি সবকিছু তুমি ডান দিকে পাঠিয়ে দাও, এখানে টি আছে আর টি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান আছে, তাহলে এত করে টি টু দি পাওয়ার গামা হলো, টি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা হলো, এটা কনস্ট্যান্ট হয়ে গেল। এটা কার জন্য, ফর ক্লোজ সিস্টেম। তাহলে ক্লোজ সিস্টেমের জন্য টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। অথবা তুমি এটাকে চাইলে টি টু দি পাওয়ার গামার জায়গায় তুমি লিখলে আর বাই সিবি বার প্লাস ওয়ান, আর পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা মানে হচ্ছে গামা মাইনাস ওয়ান যদি আর বাই সিবি বার আছে, পি টু দি পাওয়ার মাইনাস আর বাই সিবি বার, এইটা হয়ে যাচ্ছে তোমার কনস্ট্যান্ট। তাহলে কি হলো দেখো, তাহলে এই যে তিনটে রিলেশন পেলে, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সেটা একটা কনস্ট্যান্ট, বা পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই যে তিনটে রিলেশনস পেলে, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, এই যে তিনটে রিলেশন, এটা হচ্ছে ভ্যালিড কার জন্য না, ভ্যালিড ফর আইডিয়াল গ্যাস আন্ডার অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস। মানে আইডিয়াল গ্যাস আন্ডার অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস হতে হবে। আইসোথার্মাল হলে এগুলো ভ্যালিড নয়, রিভার্সিবলের মধ্যে ইরিভার্সিবল এটা ভ্যালিড নয়, আইডিয়ালের মধ্যে নন আইডিয়াল গ্যাস হলে এগুলো ভ্যালিড না। তাহলে এই যে তিনটে রিলেশন, এটা ভ্যালিড ফর আইডিয়াল গ্যাস আন্ডার অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস, এটা তোমার মাথায় রাখবে এটা। আচ্ছা এখানে অর তুমি এটাকে লিখতে পেরেছিলে কিরকম ভাবে, টি ভি টু দি পাওয়ার আর বাই সিবি বার, এটা কনস্ট্যান্ট, পি ভি টু দি পাওয়ার আর বাই সিবি বার প্লাস ওয়ান, একাটি কত কনস্ট্যান্ট, আর হচ্ছে টি টু দি পাওয়ার আর বাই সিবি বার প্লাস ওয়ান ইন্টু পি টু দি পাওয়ার মাইনাস আর বাই সিবি বার, এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট। মানে এইরকম ভাবে এটাকে তুমি লিখতে পেরেছিলে আর কি। মানে এইটাই বেশি পরীক্ষায় আসবে, তোমার এই যে এই তিনটের মধ্যে যে কোনো একটা আর কি, মানে পি ভি টু দি পাওয়ার গামাটা কনস্ট্যান্ট, এটা তো খুব কমন আর কি। তাহলে এই যে তিনটে রিলেশন তুমি পেয়েছো, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস ফর অ্যান আইডিয়াল গ্যাস, সেই রিলেশনগুলো সেটাকে যদি গামা ফর্মে তুমি না লিখতে চাও, তাহলে আর বাই সি বার ফর্মে এইভাবে তুমি লিখে ফেলতে পারছো। ঠিক আছে, ঠিক আছে। হুম। দেখো সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে। হুম।
আচ্ছা, এবারে তোমাকে আমি কতগুলো কাজ দিচ্ছি, তাহলে এই যে এই রিলেশনগুলো যেগুলো আমি লিখলাম সেগুলো তো আইডিয়াল গ্যাস আন্ডার অ্যাডাবেটিক রিভার্সিবল প্রসেস, তার জন্য সত্যি। আচ্ছা, এবারে আমি তোমাকে কতগুলো হোমওয়ার্ক দিচ্ছি যেগুলো পরীক্ষায় রেয়ার পরে, কিন্তু যদি দিয়ে দেয় তোমাকে করতে পারতে হবে। এটা আমি প্রথম দিন হোমওয়ার্ক দিচ্ছি, পরের দিনে তোমরা একটা চেষ্টা করবে, পরের দিন আমি না হয় এগুলো করে দেবো। ধরো আমি এরকম একটা বললাম যে ধরো ফর ভ্যান ডার ওয়াল গ্যাস, আমি বললাম ফাইন, কোশ্চেনটা এরকম, ফাইন দ্য রিলেশন অ্যামাং রিলেশনস অ্যামাং প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার ফর ভ্যান ডার ওয়াল গ্যাস আন্ডার অ্যাডাবেটিক রিভার্সিবল প্রসেস। এটা তো তোমাকে আমি করতে দিলাম, এটা তোমাকে বের করতে দিলাম। আচ্ছা দেখো, এখানে ভ্যান ডার ওয়াল গ্যাস, এখানে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, এই তো এটা। তো এটা হচ্ছে ভ্যান ডার ওয়াল গ্যাস। আচ্ছা, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি ছিল? পিভি ইকুয়াল টু এনআরটি। এগুলোকে কম্পেয়ার করো। আচ্ছা, এবারে এই এর জন্য কি রিলেশন তুমি পেয়েছিলে না? টি ভি টু দি পাওয়ার আর বাই সিবি বার ইকুয়াল টু কনস্ট্যান্ট ছিল, পি ভি টু দি পাওয়ার আর বাই সিবি বার প্লাস ওয়ান, এইটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট ছিল। আর টি টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার আর বাই সিবি বার প্লাস ওয়ান ইন্টু পি টু দি পাওয়ার মাইনাস আর বাই সিবি বার ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা তাহলে আইডিয়াল গ্যাস যেখানে পিভি ইকুয়াল টু এনআরটি, তার জন্য এই তিনটে রিলেশন তোমার কাছে ছিল, ঠিক আছে? আর এবারে এই যে তিনটে রিলেশন ছিল, এবারে তুমি কি করবে দেখো, মানে ব্যাপারটা কিরকম, যে তুমি দেখো এই যে প্রেসারটা পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার দিয়ে রিপ্লেসড হয়েছে, আর ভিটা হচ্ছে ভি মাইনাস এন বি দিয়ে রিপ্লেসড হয়েছে। আচ্ছা, আমি গামা ফর্মে কেন লিখলাম না? এই যে সিপি মাইনাস সিভি আর হয়, সেখানে গামা মাইনাস ওয়ানটা হচ্ছে আর বাই সিবি বার হয়, সেটা তো আইডিয়াল গ্যাসের জন্য। ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য তো আর সিবি বার মাইনাস সিবি বারটা আর নয়, সেটা আগের দিন তোমরা দেখেছো। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে একমাত্র সিবি বার মাইনাস সিবি বার হচ্ছে গামা হয়, যেখানে আমি একদম এই ফর্মে লিখলাম। তাহলে এবারে ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য যে করসপন্ডিং রিলেশনস গুলো কেমন হবে জানো তো? দেখো, টিটা কিছু পাল্টাচ্ছে না, এখানে এনআরটি এখানে এনআরটি, কিন্তু প্রেসারটা পাল্টে গেছে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার দিয়ে, ভিটা পাল্টে গেছে ভি মাইনাস এন বি দিয়ে। তাহলে এর যদি করসপন্ডিং রিলেশন গুলো তুমি নাও, রিলেশন গুলো কি হবে জানো তো? আমি ফাইনাল রিলেশন গুলো লিখে দিচ্ছি। এইটা হবে তোমার টি ইন্টু ভি মাইনাস এন বি, তার পাওয়ার হচ্ছে আর বাই সিবি বার, এইটা কনস্ট্যান্ট, এটা একটা রিলেশন হবে। আচ্ছা, এবার এটা পি ভি টু দি পাওয়ার আর বাই সিবি বার প্লাস ওয়ান, তাহলে পি এর জায়গায় লিখবে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি এর জায়গায় লিখবে ভি মাইনাস এন বি ইন্টু আর বাই সিবি বার প্লাস ওয়ান, এইটা হয়ে যাবে কনস্ট্যান্ট। আগে তারপরে দেখো টি টু দি পাওয়ার আর বাই সিবি বার প্লাস ওয়ান ইন্টু পি টু দি পাওয়ার মানে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু মাইনাস আর বাই সিবি বার, দিস শুড বি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে দেখো, তোমার যদি ডেরিভেশন পড়ে তো ডেরিভেশনটাকে করতে হবে, কিন্তু ডেরিভেশনটাকে যদি না করে তুমি ফাইনাল রেজাল্টটা কি হচ্ছে তুমি পেতে চাও, তাহলে ফাইনাল রেজাল্টটা দেখো জাস্ট সিম্পলি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে রিলেশনগুলো যদি তুমি জানো, তাহলে এই যে পিটাকে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার দিয়ে আর ভিটাকে ভি মাইনাস এন বি দিয়ে রিপ্লেস করে দিলেই কিন্তু ভ্যান ডার গ্যাসের জন্য করসপন্ডিং রিলেশনগুলো তোমার বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার আমি ওই জন্য এই ডু দ্য সেম ফর, যেখানে ধরো পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, এই ইকুয়েশন অফ স্টেট আছে, বা পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু এনআরটি আছে, তার জন্য কিন্তু করসপন্ডিং রিলেশনগুলো কি হবে তুমি এইখান থেকে কম্পেয়ার করে লিখে ফেলতে পারবে। যেমন ধরো, যদি পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি,
তার জন্য অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে প্রেসার ভলিউম টেম্পারেচার রিলেশন গুলো কি হবে তোমার জানতে হয়, কিছুই না, শুধু ভি এর জায়গায় ভি মাইনাস এনভি তুমি বসিয়ে দাও। ঠিক একই রকম ভাবে পরেরটার জন্য পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু এনআরটি হয়, এর জন্য প্রেসার ভলিউম টেম্পারেচার রিলেশন গুলো ফর অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস কি হবে যদি তোমার জানতে হয়, তাহলে পি এর জায়গায় পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ারটা তুমি বসিয়ে দাও, তাহলে বসিয়ে দিলে করসপন্ডিং রিলেশনটা পেয়ে যাবে। তার মানে রিলেশনগুলো যদি তোমার দরকার পড়ে তুমি জাস্ট এখন কম্পেয়ার করে লিখে ফেলতে পারবে, আর যে ডেরিভেশন করতে হয় ডেরিভেশনটা তুমি তার মতো করে করবে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠিক আছে, আচ্ছা চলো। আচ্ছা, এবারে একটা কোশ্চেন যেটা খুব পরে, সেটা হচ্ছে যে সো দ্যাট মাইক্রোফোনটা অফ করবে, আর কার মাইক্রোফোন অন হয়ে গেছে, কার মাইক্রোফোন অন হয়ে গেছে বাজারে গিয়ে পড়াশোনা করছে। যা বাবা, কার মাইক্রোফোনটা অন হয়ে গেছে রে, অদ্ভুত তো ছেলে সব। অনিমেষ, মাংসের দোকানের পাশে গিয়ে ফোন করছে, ক্লাস করছে। সো দ্যাট অ্যাডাবেটস আর steeper than isotham, so that for ideal gas টা জুড়ে দিই, for ideal gas অ্যাডাবেটস আর স্টিপার দ্যান আইসোথাম, এটা পরীক্ষায় খুব পড়ে, 2 নম্বর বা 3 নম্বরের কোশ্চেনতে খুব পড়ে, এটা এখানে দেখে না। সো দ্যাট ফর আইডিয়াল গ্যাস অ্যাডাবেটস আর স্টিপার দ্যান আইসোথাম, এটা। আচ্ছা দেখো, মানে অ্যাডাবেটস কাকে বলে? অ্যাডাবেটস আর পিভি কার্ভ that is obtained by adiabatic reversible process, or isothams are PV curve that is obtained by আইকোথার্মাল রিভার্সিবল প্রসেস। তাহলে অ্যাডাবেটিক রিভার্সিবল প্রসেসের যে পিভি কার্ভটা পাচ্ছ সেটা হচ্ছে বলা হয় অ্যাডাবেটস, আর আইকোথার্মাল রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে যে পিভি কার্ভটা পাচ্ছ তাকে বলছো তুমি আইসোথার্মস। তাহলে দেখো, তাহলে ফর অ্যাডাবেটস কি হবে না, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, তাই তো? আর ফর আইসোথার্ম কি হবে, আইডিয়াল গ্যাস যদি ফর আইসোথার্ম পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, এখানে কে প্রাইম লিখলে, কে প্রাইমটা একটা কনস্ট্যান্ট, এটা হলো। তাহলে ফর অ্যাডাবেটস পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, ফর আইসোথার্ম পিভি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এবার এখানে খেয়াল করে দেখো, তাহলে পিটাকে তুমি লেখো কে বাই ভি টু দি পাওয়ার গামা, তাহলে ডিপি বাই ডিভিটা কত হলো, মাইনাস গামা কে বাই ভি টু দি পাওয়ার গামা প্লাস 1, এইটা। এবারে কে এর জায়গায় যদি পি ভি টু দি পাওয়ার গামা তুমি বসিয়ে তাহলে মাইনাস গামা ইন্টু পি বাই ভি হলো, এইটা। এটা হচ্ছে তোমার ডিপি বাই ডিবি হলো কার জন্য না, অ্যাডাবেটের জন্য, এটা। আচ্ছা, জিনিসটা নেগেটিভ, তা নেগেটিভ যদি হয় তুমি এক কাজ করো, মানে মানে স্টিপার কি স্টিপার না, সেটা তার ম্যাগনিটিউড দিয়ে বুঝতে হয়। হ্যাঁ, ম্যাগনিটিউডটা করলে কত হচ্ছে, গামা পি বাই ভি হচ্ছে, এইটা। তাহলে অ্যাডাবেটস এর জন্য ডিপি বাই ডিবি মানে কি, পি ভার্সেস ভি প্লটের স্লোপ রিপ্রেজেন্ট করছে, তাহলে এই স্লোপটা যত বেশি হবে তত স্টিপ বা খাড়া হবে, এটা। আর এখানে দেখো পিটা কত হচ্ছে, কে প্রাইম বাই ভি, তাহলে এখান থেকে ডিপি বাই ডিবি যখন তুমি করছো সেটা কি বেরোবে না, মাইনাস কে প্রাইম বাই ভি স্কোয়ার বেরোলো, এইটা। এবার কে প্রাইমের জায়গায় পিভি তুমি বসিয়ে দাও, তাহলে এটা মাইনাস পি বাই ভি বেরোচ্ছে, এইটা। তারপরে দেখো ডিপি বাই ডিভিটা যদি তুমি
আইসোথার্মের ক্ষেত্রে করো তাহলে মাইনাস পি বাই ভি হবে, এটা নেগেটিভ। তাহলে ডিপি বাই ডিভিটা আবার তুমি জাস্ট আইসোথার্মের জন্য যেটা পাচ্ছ তার ম্যাগনিটিউড নাও, ম্যাগনিটিউড নিলে নাম হচ্ছে সেটাকে পি বাই ভি হচ্ছে। তাহলে আমি দুটো স্লোপই নেগেটিভ, আমি সেখানে তার ম্যাগনিটিউডটাকে কম্পেয়ার করবো। আর এবারে দেখো নাও তুমি যদি ডিপি বাই ডিভি ফর দ্য অ্যারাবে তার ম্যাগনিটিউড ডিভাইডেড বাই ডিপি বাই ডিভি ফর দ্য আইসোথার্ম তার ম্যাগনিটিউড আমি রেশিওটাকে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা গামা বেরোচ্ছে। গামাতে কেটার দেন ওয়ান, কারণটা কি? গামাতে হচ্ছে সিপি বার বাই সিপি বার, এটাতে কেটার দেন ওয়ান, মানে মানে আইডিয়াল গ্যাসের জন্য এটা মানে গামাটা কিন্তু সিপি বার বাই সিপি বার। আর যেহেতু আইডিয়াল গ্যাস এখানে সিপি বারটা গ্রেটার দেন সিপি বার, তুমি দেখেছিলে সিপি বার মাইনাস সিপি বার হচ্ছে আর হয়, সেখানে গামাটা গ্রেটার দেন ওয়ান হয়ে যায়। তার মানে কি দাঁড়াচ্ছে? এটা পরিষ্কার দেখতে পাওয়া গেল যে মডিউলাস অফ ডিপি বাই ডিভি ফর দ্য অ্যাডাবেট এটা গ্রেটার দেন মডিউলাস অফ ডিপি বাই ডিভি ফর দ্য আইসোথার্ম হচ্ছে। তার মানে এটা ইমপ্লাই করলো যে অ্যাডাবেটস আর স্টিপার দেন আইসোথার্ম, অ্যাডাবেটস আর cheaper than আইসোথার্মস। এটা তার মানে দেখো জিনিসটা কিরকম, তাহলে এদিকে তুমি প্রেসার প্লট করছো, এদিকে ভলিউম প্লট করছো। তাহলে আমি ধরো দুটো ছবি তোমায় আঁকছি, একটা ছবি ধরো এরকম দেখতে, আর একটা ছবি ধরো তোমার এরকম দেখতে। তাহলে পরিষ্কার এটা খাড়া, তাহলে এইটা যদি তোমার আইসোথার্ম হয়, এটা তোমার অ্যাডাবেস। পরিষ্কার বোঝা গেল যে অ্যাডাবেস এর স্টিপার দ্যান আইসোথার্ম। বুঝতে পারলে? দেখাতে পারলে? হ্যাঁ বলো। দেখো হুম হুম এই যে কেটা কেটা কি, কেটা হচ্ছে তো পি ভি টু দি পাওয়ার গামা। তো ওই কে এর জায়গায় পি ভি টু দি পাওয়ার গামাটাকে বসিয়ে দাও। এখানে যে কেটা ছিল কে এর জায়গায় পি ভি টু দি পাওয়ার গামাটাকে বসিয়ে দাও। ঠিক এখানে একই রকম ভাবে এই যে কে প্রাইম আছে, কে প্রাইমের জায়গায় পিভিটাকে বসিয়ে দাও, তাহলে তুমি বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে ভি টু মানে ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার গামা কেটে গেল, এটা পি বাই ভি জাস্ট করে গেল। ঠিক আছে? বুঝছে? বুঝতে পেরেছ? সবার কাছে পরিষ্কার ব্যাপারটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে আমি এখান থেকে একটা প্রবলেম দিই। প্রবলেমটা হচ্ছে এরকম যে স্টার্টিং ফ্রম সেম ইনিশিয়াল স্টেট, starting from same initial state, থেকে শুরু করলাম। starting from same initial state, if final volume be the same, then show that for ideal gas work involved in adiabatic reversible expansion is, sorry adiabatic না, প্রথম isothermal reversible expansion is greater than adiabatic
রিভার্সিবল এক্সপানশন। তো ভালো করে কোশ্চেনটা পড়ো। স্টার্টিং ফ্রম সেম ইনিশিয়াল স্টেট if final volume be the same then show that for ideal gas what involved in isothermal reversible expansion is greater than adiabatic reversible expansion। তো একই জায়গা থেকে শুরু করছো তুমি করে ফাইনাল ভলিউমটা যেন একই হয়। হ্যাঁ, তাহলে বলছে যে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশনের ক্ষেত্রে ওয়ার্কটা হচ্ছে অ্যাডাবেটিক রিভার্সিবল এক্সপানশনের ক্ষেত্রে থেকে বেশি হবে। আমি আইসোথার্মাল প্রসেস রিভার্সিবল ইররিভার্সিবল ওয়ার্কটা কম্পেয়ার করেছি, অ্যাডাবেটিক প্রসেস রিভার্সিবল ইররিভার্সিবল ওয়ার্কটা আমি কম্পেয়ার করেছি, কিন্তু আইসোথার্মাল রিভার্সিবল ভার্সেস অ্যাডাবেটিক রিভার্সিবল এই ওয়ার্কটা আমি কম্পেয়ার করি না। এখন আমরা এই কম্পারিজনের জায়গাতে আসছি। আচ্ছা, রিভার্সিবল প্রসেসের যেহেতু ওয়ার্কের কথা বলেছে, তাহলে তুমি জানো যে ইন রিভার্সিবল প্রসেস reversible process area under the curve represents for reversible process area under the curve curveটা বানানটা in the PV diagram represents the magnitude of what? এটা আমি যখন ওয়ার্ক নিয়ে কথাবার্তা বলেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে যখন তোমার রিভার্সিবল প্রসেস হবে তখন কিন্তু ওই পিভি ডায়াগ্রামে এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে তোমার ওয়ার্কটা রিপ্রেজেন্ট করে। এটা একটা তুমি মাথায় রাখো। আচ্ছা, এবারে শুরু করো। দেখো তুমি কি করছো, একটা পিভি ডায়াগ্রাম আমি আঁকছি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমি প্রেসার প্লট করব আর এক্স অ্যাক্সিস বরাবর আমি ভলিউমটাকে প্লট করছি। আচ্ছা, একই স্টেট থেকে তুমি শুরু করছো, তাহলে এইটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, এইটা হলো তোমার অ্যাডায়াবেটিক প্রসেস। আচ্ছা, দুজনের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে ফাইনাল ভলিউমটা একই, মানে দুজনের ক্ষেত্রেই তুমি ফাইনাল যে ভলিউমটা দুজনের ক্ষেত্রে একই। তোমার তুমি ধরো ইনিশিয়াল পয়েন্টটা ছিল P1 V1 করে এইভাবে গেলে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন করে তুমি যাচ্ছ, ধরে নাও এসছে P2 V2 তে যাচ্ছ, P2 আইসোথার্মাল V2 তে যাচ্ছ। আর এটাই কিন্তু তুমি অ্যাডায়াবেটিক রিভার্সিবল প্রসেসে যেতে অ্যাডায়াবেটিক রিভার্সিবল মানে এক্সপানশনটা বলার দরকার নেই, কারণ ভলিউমটা বাড়ছে তুমি অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ। অ্যাডায়াবেটিক রিভার্সিবল প্রসেসে যদি তুমি যাও তাহলে সাডেনলি ফাইনাল প্রেসারটা আলাদা হয়ে গেছে, P2 অ্যাডায়াবেটিক, এই V2 মানে ফাইনাল ভলিউমটা তোমার সমান একই জায়গাতে পৌঁছেছে। মানে এইটা ছিল তার মানে তোমার P1, এইটা ছিল এটা ছিল V1, এটা হচ্ছে V2, এইটা হচ্ছে তোমার P2 আইসোথার্মাল, এটা হচ্ছে তোমার P2 অ্যাডায়াবেটিক। আচ্ছা, আমি ছবিটা একটুখানি এঁকে রাখলাম, এক মিনিট। হ্যাঁ, আচ্ছা, এবারে দেখো, এবারে কি হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ দ্য নেটওয়ার্ক ডিপেন্ডেন্ট করে। আমি স্টার্টিং ফ্রম সেমি ইনিশিয়াল স্টেট ফাইনাল ভলিউমটা সমান করেছি। এবারে যখন তোমার আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন হচ্ছে তখন ওয়ার্কটা কতটা হবে? এই পুরোটা একদম এই যে এরিয়া আন্ডার দ্য কার্ভ পুরো, মানে ওয়ার্কিং মানে ওয়ার্কের ম্যাগনিটিউড ইন আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন, এইটা হচ্ছে বেসিক্যালি এই যে এরিয়াটা রিপ্রেজেন্ট করছে সেইটা। আর এই যে কাজ এই যে এইখান থেকে শুরু করে এই যে পার্টটা,
ওয়ার্ক ইন অ্যাডায়াবেটিক রিভার্সিবল এক্সপানশন, তার জন্য ওয়ার্কটা কোনটা? এইটা। এবার তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ ক্লিয়ারলি ওয়ার্ক ইন আইকোথার্মাল রিভার্সিবল এক্সপানশনটা যে গ্রেটার দেন ওয়ার্ক ইন অ্যাডায়াবেটিক রিভার্সিবল এক্সপানশন, যেটা পরিষ্কার দেখতে পাচ্ছ ছবি থেকে, তাই না? এটা তাহলে দেখো এটা কি হচ্ছে, তাহলে প্রথম হচ্ছে এই জিনিসটা যে এরিয়া আন্ডার দ্য কার্ভ রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে নেটওয়ার্কটা রিপ্রেজেন্ট করে, এইটা একটা পয়েন্ট। আর একটা কি হচ্ছে ফর আইডিয়াল গ্যাস অ্যাডায়াবেটস আর স্টিপার দ্যান আইসোথার্ম, এটা তুমি জানো। তাহলে তাহলে আমি প্রথম দুটো ইম্পর্টেন্ট জিনিস তোমায় জানতে হচ্ছে যে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে ওয়ার্কটা রিপ্রেজেন্ট করে, আর অ্যাডায়াবেটস স্টিপার দ্যান আইসোথার্ম। তারপর তুমি ছবিটাকে আঁকলে, ছবিটাকে আঁকার পরে দেখো তুমি পরিষ্কারভাবে দেখাতে পারছো যে ওয়ার্ক ইন আইসোথার্ম আর রিভার্সিবল এক্সপানশন ইজ গ্রেটার দ্যান অ্যাডায়াবেটিক রিভার্সিবল এক্সপানশন। ঠিক আছে, বোঝাতে পারলাম? কি গো, ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, মিনিট। আচ্ছা দেখো, আচ্ছা যদি এক মিনিট আর একটু, এক সেকেন্ড। এক সেকেন্ড। এক মিনিট, সেভ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর একটা কোশ্চেন দেখো, আর একটা প্রবলেম তোমায় বলছি যে স্টার্টিং ফ্রম সেম ইনিশিয়াল স্টেট, if final volume be the same, then show that for ideal gas final pressure for isothermal reversible expansion will be greater than adiabatic reversible expansion. But starting from same initial state, if final volume be the same, then show that for ideal gas final pressure for isothermal reversible expansion will be greater than adiabatic reversible expansion. তাহলে প্রবলেমটা ভালো করে বোঝো, যে একই জায়গা থেকে তুমি শুরু করছো করে ফাইনাল ভলিউমটা সমান, তাহলে ফাইনাল প্রেসারটা ফর দ্য আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন উইল বি গ্রেটার দ্যান অ্যাডায়াবেটিক রিভার্সিবল এক্সপানশন। আর এইটা দু রকম করে আমি প্রুভ করবো। তাহলে প্রথম যে অ্যাপ্রোচটা, অ্যাপ্রোচ ওয়ানটা দেখো, অ্যাপ্রোচ ওয়ানটা আমি এই আগের ছবিটাকে কাজে লাগাচ্ছি। আচ্ছা, প্রথমে তুমি এইটা জানো যে প্রথমে এটা দেখাও আর কি, যে যে অ্যাডায়াবেটস আর স্টিপার, মানে ফর আইডিয়াল গ্যাস অ্যাডায়াবেটস আর স্টিপার দ্যান আইসোথার্ম, এইটা প্রথমে তোমাকে জানতে হবে বা তোমার দেখাতে হবে। তাহলে ফর আইডিয়াল গ্যাস
অ্যাডাবেটস আর cheaper than আইকোথাম। তাহলে এইটা আইটা তুমি দেখালে অথবা তুমি জানো আইটেল গ্যাসের যদি অ্যাডাবেটস ইজ cheaper than আইকোথাম। তো ভালো, তাহলে এবার আমি ছবিটাকে আঁকলাম। দেখো সেম ইনিশিয়াল স্টেপ থেকে শুরু করে তুমি আইকোথাম আর রিভার্সিবল প্রসেস, আইকোথাম আর রিভার্সিবল এক্সপানশন করেছো, অ্যাডাবেট এই রিভার্সিবল এক্সপানশন করেছো, করে ফাইনাল ভলিউমটা সমান হয়েছে। আর ছবি থেকে তুমি পরিষ্কার কি দেখতে পাচ্ছ, দেখো ফাইনাল প্রেসার যেটা যেটা হচ্ছে আইকোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ফাইনাল প্রেসারটা অ্যাডাবেটিক প্রসেসের ক্ষেত্রে যে ফাইনাল প্রেসার তার থেকে বেশি। তাহলে এবারে দেখো ফ্রম দ্য প্লট ইট ইজ ক্লিয়ার দ্যাট ফ্রম দ্য প্লট it is clear that the final pressure for the icothermal reversible expansion is greater than final pressure for the adiabatic reversible expansion। তার মানে তুমি যদি ছবিটা মানে তুমি এইটুকু এই ইনফরমেশনটা তোমার জানতে হচ্ছে ফর আইডিয়াল গ্যাস অ্যাডাবেটস আর স্টিপার দ্যান আইকোথাম, তারপর তুমি ছবিটাকে আঁকলে ছবিটাকে তুমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে ফাইনাল প্রেসার ফর দ্য আইকোথার্মাল রিভার্সিবল এক্সপানশন ইজ গ্রেটার দ্যান দ্য ফাইনাল প্রেসার ফর দ্য অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন। এটা কি পরিষ্কার বুঝতে পারলে তো? ঠিক আছে। আর এটা অল্টারনেটিভলি কেমন করে তুমি করতে পারো, দেখো অল্টারনেটিভ অ্যাপ্রোচ। দেখো তুমি শুরুটা করছো P1 V1 থেকে, ওরা আমি যেভাবে দেখিয়েছি আইকোথার্মাল রিভার্সিবল এক্সপানশন করে তুমি যাচ্ছ কথায় P2 আইকোথার্মাল প্রেসারটা আলাদা বলে আমি আলাদা করে লিখছি, কিন্তু ফাইনাল ভলিউমটা একই। এইটা একটা। আর একটা হচ্ছে তুমি যদি অ্যাডায়াবেটিক রিভার্সিবল এক্সপানশন করো তাহলে সেটা হয়ে যাচ্ছে কত P2 অ্যাডায়াবেটিক V2। এটা তাহলে এবারে দেখো, এবার উই নো আইকোথার্মাল রিভার্সিবল প্রসেসের জন্য PV ইকুয়াল টু কনস্ট, অর্থাৎ P1 V1 ইকুয়াল টু P2 আইকোথার্মাল V2। এটা এটা 1 নম্বর ইকুয়েশন। আর P V2 টু দি পাওয়ার গামা P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 অ্যাডায়াবেটিক V2 টু দি পাওয়ার গামা, এটা 2 নম্বর ইকুয়েশন। মানে PV একটা কনস্ট্যান্ট আর P V টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা তারপরে 1 নম্বর 2 নম্বর রেশিও না, তাহলে ফর্ম ইকুয়েশন 1 and 2, ফর্ম ইকুয়েশনস 1 and 2। আমি কি করছি, আমি জাস্ট এদের রেশিও নিচ্ছি। রেশিও নিলে কি হচ্ছে দেখো খেয়াল করে, ধরো তুমি যদি এটা রেশিও নাও তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার P1 V1 মানে মানে 1 নম্বর ডিভাইডেড বাই 2 নম্বর করে দাও, তাহলে 1 বাই V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে P2 আইসোথার্মাল বাই P2 অ্যাডায়াবেটিক ইন্টু 1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আমি জাস্ট 1 নম্বর ডিভাইডেড বাই 2 নম্বর করলাম। তাহলে এখান থেকে দেখো তুমি কি পাচ্ছ, P2 আইসোথার্মাল বাই P2 অ্যাডায়াবেটিক, এই যে রেশিওটা এটা হয়ে যাচ্ছে V2 বাই V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। দেখো এইটা তো গ্রেটার দ্যান 1, কারণ কি অ্যাজ V2টা গ্রেটার দ্যান V1 অ্যান্ড গামাটা গ্রেটার দ্যান 1। তার মানে V2টাকে যদি এক্সপানশন বলা হয়েছে তাহলে V2টা গ্রেটার দ্যান এটা, এইটা ফর এক্সপানশন। ফর এক্সপানশন তো তোমার V2টা গ্রেটার দ্যান V1, তাহলে V2 বাই V1টা হচ্ছে তোমার পজিটিভ, একের থেকে বেশি। তার পাওয়ারটা কি, তার পাওয়ারটা তো 0 নয়, পাওয়ারটা পজিটিভ, কারণ গামাটা গ্রেটার দ্যান 1 ফর আইডিয়াল গ্যাস। ফর আইডিয়াল গ্যাস তার মানে কি এইটা গ্রেটার দ্যান এইটা, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে P2 আইসোথার্মটা ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান P2 অ্যাডায়াবেট। এটা দেখো পরিষ্কার তুমি দেখতে পেলে। তাহলে এইটা ম্যাথামেটিক্যালি তুমি দেখিয়ে দিতে পারো। তো স্টার্টিং ফ্রম সেমি ইনিশিয়াল স্টেপ যদি ফাইনাল ভলিউমগুলো সমান হয় তাহলে ফাইনাল প্রেসারটা আইকোথার্মাল রিভার্সিবল এক্সপানশনের ক্ষেত্রে বেশি হবে দ্যান দ্য অ্যাডায়াবেটিক রিভার্সিবল এক্সপানশন। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? হচ্ছে? এক মিনিট।
আচ্ছা, আর আরেকটা প্রবলেম আমরা করছি দেখো। হুম, সরি। এক মিনিট। আচ্ছা, আরেকটা প্রবলেমে আসছি দেখো। বলছি স্টার্টিং ফ্রম সেম ইনিশিয়াল স্টেট ফাইনাল ভলিউম বি দ্য সেম দেন সো দ্যাট ফর আইডিয়াল গ্যাস ফাইনাল প্রেসার ফর আয়তন রিভার্সিবল কম্প্রেশনে চলে এসো এবারে। কম্প্রেশন উইল বি লেস দ্যান অ্যাডাবেটিভ রিভার্সিবল কম্প্রেশন। তাহলে কোশ্চেনটা কি? কোশ্চেনটা বলছে স্টার্টিং ফ্রম সেম ইনিশিয়াল স্টেট ফাইনাল ভলিউম বি দ্য সেম দেন সো দ্যাট ফর আইডিয়াল গ্যাস ইনিশিয়াল pressure for isothermal reversible compression will be less than adiabatic reversible compression. আচ্ছা, এটা তুমি প্রথমে অ্যাপ্রোচ 1 এ যেটা গ্রাফিক্যালি তুমি করবে সেটা কিরকম দেখো। অ্যাপ্রোচ 1 এ তো ছবিটা একটুখানি খেয়াল করো। আর এইটা তো সত্যি যে ফর আইডিয়াল গ্যাস, এটা তুমি লিখছই ফর আইডিয়াল গ্যাস adiabates are steeper than, এটা তুমি জানো তো। আচ্ছা, এবারে তুমি কি করছো, ছবিটা আমি কি করে আঁকছি দেখো। আমি এদিক থেকে দেখছি, দেখো এখন তোমার P1 V1 এটা তোমার ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে P1 V1 তোমার ইনিশিয়াল স্টেট। আর এবারে তোমার কম্প্রেশন হচ্ছে মানে ভলিউমটা কমছে, মানে আমি যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে তোমার লেসে প্রেসার P1, এইটা হচ্ছে তোমার ভলিউম V1 এইটা। আচ্ছা, এবারে দেখো এখানে তুমি এই যে প্রথমটা হচ্ছে যখন কম্প্রেশন করছে এটা অ্যাডাবেটিক করছে, কারণ এটা বেশি স্টিপ। অ্যাডাবেটিক রিভার্সিবল কম্প্রেশন হচ্ছে এইটা, আর নিচেরটা হচ্ছে তোমার আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন। উপরটা যে অ্যাডাবেটিক রিভার্সিবল কম্প্রেশন, নিচেরটা হচ্ছে অ্যাডাবেটিক আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন, কারণ কোনটা স্টিপ, উপরটা স্টিপ। আচ্ছা, করে কি করছো তুমি? করে যেটা করছো তোমার যেটা বলা হচ্ছে যে ফাইনাল ভলিউমগুলো হচ্ছে তোমার সমান। তাহলে ফাইনাল ভলিউম দুজনের ক্ষেত্রে V2 লিখছি, তার মানে এইটা ধরে নাও তোমার হতো P2 অ্যাডাবেটিক V2, আর এইটা যেটা এইটা হয়ে যাচ্ছে তোমার ধরে নাও P2 আইসোথার্মাল V2। তার মানে এইটা হয়ে যাচ্ছে P2 আইসোথার্মাল, আর এইটা হচ্ছে তোমার এটা P2 আইসোথার্মাল, এইটা হচ্ছে তোমার P2 অ্যাডাবেটিক এইটা। ঠিক আছে, তাহলে দেখো এবার ছবি থেকে ওই একই রকম স্টার্টিং ফ্রম সেম ইনিশিয়াল স্টেট ফাইনাল ভলিউমগুলো যখন তুমি সমান করছো, তাহলে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে প্রেসারটা তোমার কম হচ্ছে, তাহলে অ্যাডাবেটিক প্রসেস। তোমার ফ্রম দ্য প্লট ইট ইজ ক্লিয়ার দ্যাট from the plot it is clear that P2 isotherm is less than P2 adiabatic. তাহলে ছবি থেকে তুমি একটা দেখাতে পারো, বুঝতে পেরেছো কেমন করে দেখালাম? ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম আমি বলে দেব।
উত্তরটা দেখো এখানে অটোমেটিক্যালি আছে। এবারে কম্প্রেশনের জন্য তুমি রিভার্সিবল প্রসেসের ওয়ার্কগুলোকে যদি কম্পেয়ার করো, তার মানে পরিষ্কার কি আইসোথার্ম যেটা তার নিচে এরিয়াটা কম হবে দেন দ্য অ্যাডাবেট, তার মানে কম্প্রেশনের জন্য অ্যাডাবেটিক রিভার্সিবল কম্প্রেশন ওয়ার্কটা বেশি হবে দেন দ্য আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন। এটা আমি প্রবলেম হিসেবে দিয়ে দেবো। উত্তরটা যেমন এখানে করলে এই যে প্রবলেমটা তুমি যেমন ভাবে করেছো, এটা যে অ্যাপ্রোচে তুমি প্রবলেমটাকে করলে এখানে দেখো এক্স্যাক্টলি সেই অ্যাপ্রোচে তুমি প্রবলেমটাকে করতে পারবে। যে তোমার স্টার্টিং ফ্রম সেমি নিঃশ্বাস স্টেট যদি ফাইনাল ভলিউমটা সমান হয়, তাহলে ওয়ার্ক ইন অ্যাডাবেট রিভার্সিবল কম্প্রেশন ইজ গ্রেটার দ্যান দ্য আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন, বা আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশনের ওয়ার্কটা হচ্ছে মানে লেস হবে দ্যান দ্য অ্যাডাবেটিক রিভার্সিবল কম্প্রেশন। এটা আমি প্রবলেমটা একটু পরে দিচ্ছি, ঠিক আছে? আর এটা অল্টারনেটিভলি তুমি কেমন করে করতে পারো দেখো। তাহলে আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন, ফাইনাল প্রেসারটা হচ্ছে P2 আইসোথার্মাল, ভলিউমটা V2, আর অ্যাডাবেটিক রিভার্সিবল কম্প্রেশন করলে ফাইনাল প্রেসারটা P2 অ্যাডাবেটিক। তার মানে এই যেভাবে লিখছো পুরো তুমি লিখছো। আর এবারে জিনিসটা খেয়াল করো, সেটা হচ্ছে যে এক মিনিট, এবারে যখন তোমার এবার এই পর্যন্ত আসার পরে যখন রেশিওটা তুমি লিখে ফেললে, P2 আইসোথার্ম বা P2 অ্যাডাবেটটা কত হলো V2 বাই V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটা লেস দ্যান 1 হবে। কারণটা কি? কারণ তার ফর কম্প্রেশন তো V2 লেস দ্যান V1। তাহলে V2 লেস দ্যান যদি V1 হয়, এটা একটা ফ্র্যাকশন, তাহলে ফ্র্যাকশনের পাওয়ার যদি পজিটিভ হয় তাহলে সেটা এখানে লেস দ্যান 1 হয়, তাহলে P2 আইসোথার্মটা হচ্ছে তোমার লেস দ্যান P2 অ্যাডাবেট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তোমার অল্টারনেটিভ অ্যাপ্রোচ। এটা হচ্ছে অল্টারনেটিভ অ্যাপ্রোচ, ঠিক আছে? বুঝতে পারলে প্রবলেমটা? এটা যেভাবে করলাম এটা মানে একদম আগের মতো করেই এটাও তুমি এভাবে লিখে ফেলতে পারছো। শুধু এই জায়গাটা তুমি খেয়াল রাখছো যে এখানে কম্প্রেশন যেহেতু V2টা লেস দ্যান V1, এখানে V2 বাই V1টা হচ্ছে একের থেকে ছোট। একের থেকে ছোট পাওয়ার যদি তোমার পজিটিভ কিছু হয়ে যায় তাহলে সেটা লেস দ্যান 1 হয়ে যায়, তাহলে P2 আইসোথার্মটা ইজ লেস দ্যান P2 অ্যাডাবেট হয়ে যায়। হয়েছে? পরিষ্কার? আচ্ছা, এক মিনিট। এক মিনিট। তো আরেকটা প্রবলেম আমি দিচ্ছি যে স্টার্টিং ফ্রম সেম ইনিশিয়াল স্টেট if final volume be the same, then show that for ideal gas what involving isothermal reversible compression is less than adiabatic reversible compression. এটা তাহলে আমি সেম ইনিশিয়াল স্টেট থেকে শুরু করছি। তাহলে ফাইনাল ভলিউমটা যদি সমান করো, তাহলে তুমি সেখান থেকে দেখাবে যে ফর আইডিয়াল গ্যাস ওয়ার্ক ইনভলভ ইন আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন ইজ লেস দ্যান অ্যাডিয়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন। তার মানে তুমি এই ছবিটা জাস্ট দেখবে, এই ছবিটাকে আঁকবে করে এরিয়া আন্ডার দ্য কার্ভ গুলো তুমি চিহ্নিত করবে, এবং কার্ভ থেকে এটা পরিষ্কার যে আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশনের নিচে যে এরিয়াটা সেটা অনেক কম হচ্ছে দেন অ্যাডিয়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন এখানে যে এরিয়াটা হচ্ছে তার তুলনায়। ঠিক আছে? বোঝা গেল? বুঝতে পেরেছো? আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এই যে প্রবলেমগুলো করলাম সবসময় কি করছি, স্টার্টিং ফ্রম সাম ইনিশিয়াল স্টেট তুমি ফাইনাল ভলিউমগুলোকে সমান করেছো, তার মতো করে প্রবলেম বলেছো, তাই তো? তাহলে এবারে দেখো আমি কি নেক্সট প্রবলেমটা করছি কি স্টার্টিং ফ্রম সেম ইনিশিয়াল স্টেট ফাইনাল প্রেসারগুলো এখন সমান করব। তখন তুমি কম্পেয়ার করবে ফাইনাল। তাহলে প্রবলেমটা কি দিচ্ছি দেখো, ওই যে স্টার্টিং ফ্রম সেম ইনিশিয়াল স্টেট ইফ ফাইনাল pressure be the same,
be the same, then show that for ideal gas, final volume for isothermal reversible expansion will be greater than অ্যাডিয়াব্যাটিক রিভার্সিবল এক্সপানশন। মানে ব্যাপারটা কিরকম দেখো, আমি জাস্ট তোমাকে তোমাকে আমি এটা হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, আমি ছবি দিয়ে তোমাকে ব্যাপারটাকে এবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে এই যে ছবিগুলো তুমি এঁকেছিলে না, তো সেম ইনিশিয়াল স্টেপ থেকে তুমি শুরু করলে, এইটা হচ্ছে তোমার সরি আইসোথাম, আর শেষেরটা হচ্ছে অ্যাডিয়াবেট। এইটা ইনিশিয়ালি তুমি প্রেসার P1 ভলিউম V1 দিয়ে স্টার্ট করছো। এবারে দেখো এখানে কি হচ্ছে তোমার, এই যে ফাইনাল প্রেসারটা P2 টা, এটা P1, এটা তোমার V1, ফাইনাল প্রেসারটা সমান। আর ফাইনাল ভলিউম গুলো এই পার্টিকুলার ক্ষেত্রে P2 V2 আইসোথাম, আর এইটার ক্ষেত্রে কত হচ্ছে না P2 V2 অ্যাডিয়াবেট। তার মানে এবারে তুমি যদি কম্পেয়ার করো, তুমি খেয়াল করে দেখো, এইটা হচ্ছে V2 আইসোথাম, এটা হচ্ছে V2 অ্যাডিয়াবেট, কোনটা বেশি হলো? V2 আইসোথামটা গ্রেটার দেন V2 অ্যাডিয়াবেট হলো। ঠিক আছে, এটাই লিখেছি আর কি, স্টার্টিং ফ্রম সেম ইনিশিয়াল স্টেট ফাইনাল প্রেসার বি দ্য সেম, দেন শো দ্যাট ফর আইডিয়াল গ্যাস ফাইনাল ভলিউম ফর আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন উইল বি গ্রেটার দ্যান দ্য অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন। এইটা, এটা যেমন আমি তোমাকে হিন্টস দিলাম, এটা তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। এটা এগুলো যেগুলো দিচ্ছি সেগুলো তোমার হোমওয়ার্ক, তুমি ভালো করে করবে। আচ্ছা, তাহলে এই যেটা হলো এটা তোমার এক্সপানশনের জন্য, তাহলে সেম সিচুয়েশন হচ্ছে কম্প্রেশনের জন্য তোমাকে করতে হবে। এক মিনিট, একটুখানি নেক্সট একটা প্রবলেম তোমার দিচ্ছি কি, স্টার্টিং ফ্রম সেম ইনিশিয়াল স্টেট if final pressure be the same, then show that for ideal gas final volume for isothermal reversible এখন compression will be less than adiabatic reversible compression। মানে এই টাইপের ছবি আর কি, এই ধরো এই ধরনের তোমার কম্প্রেশন হচ্ছে, এই যে কম্প্রেশন হচ্ছে, এবারে তুমি জাস্ট একটা প্রেসারটাকে ফাইনাল প্রেসারটাকে যদি সমান করো, তাকে অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে ভলিউমটা বেশি হবে, আর তোমার ক্ষেত্রে ভলিউমটা কম হবে। এটা সেটা ছবি দিয়েও দেখাতে পারবে, আর যেমন করে এক্সপ্রেশন দিয়ে দেখালাম তুমি সেই রকম ভাবেও দেখাতে পারবে। আরেকটা প্রবলেম যেটা তোমাকে এখানে আমি করতে দিচ্ছি, ঠিক আছে? হলো, তাহলে অ্যাডিয়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস নিয়ে আমাদের কিছু কথাবার্তা বলার দরকার ছিল, সেই কথাবার্তাগুলো আমরা বললাম মোটামুটি ভাবে। এই জিনিসগুলোই তোমার অ্যাডিয়াবেটিক চেঞ্জ নিয়ে যখন কথাবার্তা বলা হয় তোমার লাগে, তাহলে আমরা মোটামুটি ভাবে থার্মোকেমিস্ট্রির আগে পর্যন্ত যতখানি বলার কথা আমরা কিন্তু বলে ফেললাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা কিন্তু থার্মোকেমিস্ট্রিতে চলে যাব। আর থার্মোকেমিস্ট্রিতে চলে যাওয়ার আগে হয়তো একটা ক্লাসে আমরা এই একদম ফার্স্ট ল অফ থার্মানে প্রথম থেকে যেটা পড়িয়েছি সেখান থেকে একদম আজ পর্যন্ত যা করেছি সেটা তোমরা এক কাজ করো, এটা এই এক সপ্তাহের মধ্যে তোমরা একটা রিভিশন করে দাও। হ্যাঁ, এটা ভালো করে পড়ে নাও, পড়ে নিয়ে যা যেখানে যে ডাউটস থাকবে, যেমন ওর একটা ডাউটস এর কথা বললো যে ওয়ার্কটা যেটা পাত পাপাটি, তার যে অঙ্কটাকে করা হচ্ছে, অঙ্কটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এই ধরনের অনেকের অনেক কিছু ডাউটস থাকে। তাহলে আপ টু অ্যাডিয়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস একটা পার্টিকুলার জায়গা পর্যন্ত আমরা করলাম, সেই পর্যন্ত তোমরা একবার ভালো করে বাড়িতে পড়ে নাও, রিভাইজ করে নাও। রিভাইজ করে নেওয়ার পরে যার যা অসুবিধা আছে আমাকে বলে নাও, আমার কাছ থেকে সেগুলোকে সলভ করিয়ে নাও। আমি নিজে থেকেও কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমি করবো এটা। তারপরে আমাদের শুরু হবে হচ্ছে থার্মোকেমিস্ট্রি। ঠিক আছে, থার্মোকেমিস্ট্রিটা খুবই সহজ একটা ব্যাপার, হ্যাঁ, যেটা হয়তো একটু টু সাম এক্সটেন্টে হয়তো একটু বোরিং, কিন্তু থার্মোকেমিস্ট্রি থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন্স আছে। মানে কেমিস্ট্রির লোকেদের থার্মোকেমিস্ট্রির কোশ্চেন থার্মোকেমিস্ট্রি থেকে অনেকটাই আসে আর কি। হ্যাঁ, সেগুলো তো আমাদের একটুখানি ভাবতে হবে। এটা আমরা করবো আর কি। তাহলে থার্মোকেমিস্ট্রিতে যাওয়ার আগে আমি বলবো যে তোমরা একটা নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নিয়ে এই এক সপ্তাহ তুমি সময় পাচ্ছ, সামনের বুধবারের মধ্যে, সামনের বৃহস্পতিবারে এই ক্লাসটা আবার কন্টিনিউড হবে, তাহলে সামনের বুধবারের মধ্যে
তোমাদের যতটা হয়েছে আর কি, হ্যাঁ, এই ততটাখানি পড়ছেন। তাহলে আজকে আমার হিসেবে হচ্ছে 11টা লেকচার। এই 11টা লেকচার হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ভালো করে রিভাইজ করে নাও। কার কোথায় কি অসুবিধা হচ্ছে নেক্সট ক্লাসে তুমি আমাকে বলো। ঠিক আছে? এইটা। তাহলে আমরা ১ মিনিট ১ মিনিট কনক্লুশনটাকে করে দিই। হ্যাঁ, তাহলে আমরা এই পর্যন্ত করলাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করবো, প্রথমে প্রবলেমস করব অনেক কিছু, নিউমেরিক্যাল প্রবলেম এইগুলো, আর তার সঙ্গে যদি তোমাদের প্রবলেম সব সলভ হয়ে যায় তখন থার্মোকেমিস্ট্রি তার আলোচনাটা আমাদের আরম্ভ হবে আর কি। এটা তাহলে আমরা এন্ড অফ লেকচার 11 বলি। তো বলো, কারো যদি কিছু বক্তব্য থাকে বা কিছু বলার থাকে বলে না। বলো, কারো কিছু বলার আছে, কোনো বক্তব্য আছে?